11 কেমিস্ট্রি নিয়ে তুই একদম ভয় পাস না, তোকে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি। 11-এ তুই যে কন্ডিশনে আছিস, তুই যদি 12-এ সেম কন্ডিশনে এই সময় চলে যেতিস, সব শিখে গেছিস তুই। কি বলছিলি তুই কেমিস্ট্রি পারবি না? ডান, বুঝতে পারছিস? এটা ওয়ান শট করাচ্ছি, ওয়ান শট। তাহলে ভাবতো যখন ডিটেল ডিসকাশন হয় তখন কিরকম অবস্থা হয়। এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারলে আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা তোর হাতের মুঠোয় চলে আসবে। আমি জানি সামনে পরীক্ষা আছে, অনেকে অনেক চিন্তার মধ্যে আছিস, কিন্তু আমি বলবো একটু রিল্যাক্স হ, ভালো করে আমার কথাগুলোকে মন দিয়ে শোন। হয়তো অনেকে প্রথম থেকে পড়েছিস, অনেকে পড়িসনি, অনেকে এখন পড়তে শুরু করেছিস, বা অনেকের প্রিপারেশন হয়তো খুব ভালো। যে যেমনই পরিস্থিতিতে থাকিস, এই চ্যানেলের মধ্যে দেওয়া ভিডিওগুলোকে একবার দেখে নে। প্রত্যেকটা টপিক তোর হাতের মুঠোয় আমি এনে দেবো ভাই। যে কোয়েশ্চেন গুলো তোকে করাচ্ছি ওগুলোকে করে নে, সাজেশন সেট গুলোকে করে নে। তুই সমস্ত কিছু পেরে আসতে চলেছিস। 11 কেমিস্ট্রি নিয়ে তুই একদম ভয় পাস না, তোকে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। অনেকে হয়তো আমার আগের চ্যানেলটার সাথে যুক্ত ছিলি, এটা কিন্তু আমাদের একটা সেকেন্ড চ্যানেল। আগের চ্যানেলটার মধ্যে দেখবি নিচে আমি দুটো চ্যানেলই একসাথে দিয়ে দিয়েছি। যারা এই চ্যানেলটা প্রথমবার দেখছিস, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নে, কারণ তোদেরকে আমি অনেক হেল্প করতে চলেছি ভাই। আমি কখনো বলি না, যেহেতু চ্যানেলটা নতুন সেই কারণে আমি বলছি জিনিসটা। চল, বাকি যারা যারা আমার ভিডিও দেখিস তারা তো জানিস কিভাবে তোদের কেমিস্ট্রিকে আস্তে আস্তে ইমপ্রুভ করে দিচ্ছি আমি, বা চেষ্টা করছি বলতে পারিস। দেখ, প্রথমেই যেটা রয়েছে অসওয়াল্ড লঘুকরণ সূত্র। আমি তোকে একটা কথা বলি, শোন। এই চ্যাপ্টারটা শুরুতে ওই অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, লুইস কনসেপ্ট, এই সমস্ত জিনিসপত্রগুলো দেওয়া রয়েছে। এইগুলোকে আমি ধরছি না ভাই, এগুলো খুব বেকার জিনিস, এগুলো যে কেউ পেরে যায়, সুতরাং ওগুলো পরীক্ষাতেও খুব একটা বেশি দেয় না। ওই জন্য আমিও এই খুব গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করতে চাই না। এই জন্য আমি ডিরেক্ট এমন একটা জায়গা থেকে শুরু করছি যেখান থেকে প্রশ্ন তোদের পরীক্ষাতে ডিরেক্ট আসে, যেগুলো তুই আমার সাজেশন সেটগুলোতেও দেখতে পেয়েছিস। প্রথমেই দেখ অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। মনে রাখ, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কেবলমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তো দাদা, এরকম একটা উইক ইলেকট্রোলাইট তুমি প্রথমে নিয়ে নাও। চল নিয়ে নি। আমি ধর এবি ধরলাম। এই এবি হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। যেই এবিটা এরকম ভাবে বিয়োজিত হবে এবং এ প্লাস এবং বি মাইনাস তৈরি করবে। খুব ভালো কথা, তোরা প্রত্যেকেই সাম্যাবস্থা মানে জানিস। মানে ধর এবি বিয়োজিত হয়ে এ প্লাস বি মাইনাস তৈরি করছে, আবার এ প্লাস বি মাইনাস গুলো যুক্ত হয়ে হয়ে এবি তৈরি করছে। এই যে এবি থেকে এ প্লাস বি মাইনাস তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া। আর এ প্লাস বি মাইনাস থেকে যে এবি তৈরি হচ্ছে, এইটা হচ্ছে বিপরীত বিক্রিয়া। এই জন্য দেখ, এখানে দুরকম অ্যারো দেখিয়ে দেওয়া আছে। তার মানে দাদা, বিক্রিয়াটা সামনের দিকেও যাচ্ছে, বিক্রিয়াটা পেছনের দিকেও আসছে, তাই না? আমি বললাম হ্যাঁ। আচ্ছা, এমনি হতে পারে সামনের দিকের বিক্রিয়াটা বেশি হচ্ছে, বিপরীত বিক্রিয়াটা কম হচ্ছে? আমি বললাম হ্যাঁ, হতেই পারে। তখন রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ গ্রেটার দ্যান রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন, মানে সামনের দিকে বিক্রিয়া বেশি যাচ্ছে, এ প্লাস বি মাইনাস বেশি বেশি করে তৈরি হচ্ছে। আবার দাদা, এটাও তো হতে পারে সামনের দিকে বিক্রিয়াটা কম যাচ্ছে, বিপরীত বিক্রিয়াটা বেশি করে হচ্ছে। আমি বললাম একদম বেশি, হতেই পারে। তাহলে আর বি ইজ গ্রেটার দেন আর এফ, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা ফরওয়ার্ড রিয়াকশনের থেকে বেশি হতেই পারে। তখন বেশি বেশি করে এবি তৈরি হবে, এ প্লাস বি মাইনাস গুলো জুড়ে 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 এবি তৈরি করবে। তার তুলনায় এবি কম বিয়োজিত হবে, হতেই পারে ভাই। আচ্ছা দাদা, এমনি একটা সিচুয়েশনও তো হতে পারে যেখানে ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট দুটোই সমান। আমি বললাম একদম হতে পারে ভাই। মানে যতটা এ বি এ প্লাস বি মাইনাসে ভাঙছে, ততটাই এ প্লাস বি মাইনাস জুড়ে এবি তৈরি করছে। মানে এই রিয়াকশনটা চলছে, কিন্তু কার্যত থেমে গেছে। কেন? কারণ এখান থেকে এটা যতটা তৈরি হচ্ছে, এখান থেকে এটা ততটাই তৈরি হচ্ছে। সুতরাং আমরা বুঝতেই পারছি না রিয়াকশনটা কোন দিকে এগোচ্ছে। আমার মনে হচ্ছে রিয়াকশনটা থেমে গেছে। ঠিক যেমন ধর, তুইও যাচ্ছিস আমিও যাচ্ছি একটাই ট্রেনের মধ্যে বসে, তুই আমার পাশে বসে আছিস, আমি তোকে কি দেখছি? স্থির অবস্থাতে দেখছি, বাট আদতে আমরা দুজনেই গতিশীল। এই হচ্ছে পুরো বিষয় এখানে। এবং এই ঘটনাটাকে, যেখানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রেটটা সমান হয়ে যাচ্ছে, এটাকেই সাম্যাবস্থা বলা হয়ে থাকে। আমি আশা করব সাম্যাবস্থার বেসিক কন্ডিশন তুই একদম বুঝে গেছিস। এবার দাদা, একটু অসওয়াল্ডে ফেরা যাক। আমি বললাম একদম। দেখ, অসওয়াল্ডের ক্ষেত্রে আমরা প্রথমেই একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে নিয়ে নিয়েছি এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্যটার বিয়োজনও ঘটিয়ে দিয়েছি, এবং তুই দেখতে পেয়েছিস এবিটা ভেঙে এ প্লাস এবং বি মাইনাসটা অনায়াসেই তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বল, তুই তো জানিস এবিটা ডিসোসিয়েট করেই তো এ প্লাস আর বি মাইনাসটা তৈরি করেছে। তাহলে এবির একটা ইনিশিয়াল গাঢ়ত্ব বা একটা প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল। আমি ধরে নিচ্ছি অ্যাট স্টার্টিং এবির গাঢ়ত্বটা ছিল সি। একদম, এটা হচ্ছে একদম ইনিশিয়াল কন্ডিশনে, যখন কেবলমাত্র এবি ছিল। দাদা, তখন নিশ্চয়ই এ প্লাস আর বি মাইনাস ছিল না? আমি বললাম না, একদম ছিল না। তাহলে ওগুলো দাদা আমি জিরো দিয়ে দিতে পারি? আমি বললাম একদম।
আচ্ছা দাদা, যখন এই পুরো বিক্রিয়াটা আস্তে 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 সম্মুখ এবং বিপরীত দুদিকেই চালিত হতে থাকবে এবং আস্তে 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 ইকুইলিব্রিয়ামের দিকে যাবে, তখন এই এবিটা বিয়োজিত হতে থাকবে এবং এ প্লাস বি মাইনাস গুলো তৈরি হতে থাকবে, তবেই না রিয়াকশনটা শুরু হবে। আমি বললাম হ্যাঁ। তার মানে এবি যে প্রথমে সি ছিল, ইকুইলিব্রিয়ামে যাওয়া পর্যন্ত এই সিটা নিশ্চয়ই আর সি থাকবে না, কিছুটা পরিমাণ কমবে। আমি বললাম হ্যাঁ। তো কতটা কমবে? আমি বললাম সেই জন্যই একটা বিশেষ টার্ম ইন্ট্রোডিউস করাতে হবে, সেটা হচ্ছে আয়ন আয়ন মাত্রা। এই আয়ন আয়ন মাত্রা মানেটা কি দাদা? আমি বললাম এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। এর মানেটা হচ্ছে তুই যদি প্রথমে 1 মোল কোনো কিছু নিয়ে নিস, যেমনি আমরা এখানে সি মোল নিয়ে নিয়েছি, সেমনি যদি তুই 1 মোল কিছু নিয়ে নিস প্রথমে ইনিশিয়াল কন্ডিশনে, তাহলে সাম্যাবস্থায় যেতে 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 যতটা বিয়োজিত হয় সেটাই হচ্ছে তোর আয়ন আয়ন মাত্রা। মানে দাদা সোজা কথায় 1 মোল ইনিশিয়াল গাঢ়ত্বকে নিলাম, আমি বললাম হ্যাঁ, সাম্যাবস্থায় পৌঁছানো পর্যন্ত যতটা বিয়োজিত হলো সেটাই আমার আয়ন আয়ন মাত্রা। আমি বললাম একদম। দাদা তুমি যদি 1 মোল নাও তাহলে আলফা মোল বিয়োজিত হচ্ছে? আমি বললাম হ্যাঁ। তাহলে যদি তুমি সি মোল নাও তাহলে সি আলফা মোল বিয়োজিত হবে? আমি বললাম একদম। 1 মোলে যদি আলফা মোল বিয়োজিত হয় তাহলে সি মোলে সি আলফা মোল বিয়োজিত হবে। মানে দাদা সি এর মধ্যে থেকে সি আলফা বিয়োজিত হয়ে গেছে, তাহলে পড়ে কতটা আছে? আমি বললাম সি ছিল, সি আলফা পরিমাণ বিয়োজিত হয়ে গেল, তাহলে পড়ে আছে সি মাইনাস সি আলফা পরিমাণ। কোথায়? ইকুইলিব্রিয়ামে। আমি বললাম একদম একদম। কারণ দাদা এর তো বিয়োজন মাত্রাটাকে আমরা আলফা ধরে নিয়েছি, মানে 1 মোল নিলে আলফা মোল বিয়োজিত হতো, তাহলে সি মোল নিয়েছি, তো এখানে ইনিশিয়াল থেকে ইকুইলিব্রিয়ামে যেতে যেতে সি আলফা পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, তো পড়ে আছে কতটা? সি মাইনাস সি আলফা। সবার কাছে ক্লিয়ার, একদম ডান অ্যান্ড ডাস্টেড। এবার দাদা কি একটা বিষয় দেখবে, এখানে যখন আমরা 1 মোল নিয়েছিলাম, এটাও 1 মোল তৈরি হয়েছিল, এটাও 1 মোল তৈরি হয়েছিল। আমি বললাম হ্যাঁ। তাহলে যদি এটা সি আলফা মোল বিয়োজিত হয় তাহলে এটাও সি আলফা মোল তৈরি হবে, এটাও সি আলফা মোল তৈরি হবে। আমি বললাম একদম ভাই একদম। তাহলে এটা আমরা কি লিখে নিলাম? ইকুইলিব্রিয়ামে কার পরিমাণ কতটা, এইটা আমরা লিখে ফেললাম। এইবার তোরা প্রত্যেকেই যখন রাসায়নিক সাম্য অবস্থা পড়েছিস তখন ভরক্রিয়া সূত্রের জায়গাটার মধ্যে দেখেছিস কিভাবে বিয়োজন ধ্রুবক লিখতে হয় বা কিভাবে সাম্য ধ্রুবকটাকে ইন্ট্রোডিউস করাতে হয়। তাহলে এটাও যখন সাম্যাবস্থায় চলে এসছে তখন আমরা সাম্য ধ্রুবকটাকে লিখে ফেলি। সাম্য ধ্রুবক কে? যদি কেউ না পড়ে থাকিস দেখ কিরকম ভাবে সাম্য ধ্রুবকটা লিখতে হয়। সাম্য ধ্রুবক মানে হচ্ছে যে প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে তাদের কনসেন্ট্রেশনের গুণফল, মানে কনসেন্ট্রেশন অফ এ প্লাস ইনটু কনসেন্ট্রেশন লিখছি বলে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি মাইনাস। খুব ভালো কথা। নিচে কি লিখবো না, যেটা রিঅ্যাক্টেন্ট ছিল তার কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ এবি হয়ে গেল। এইটা পুরোটাই যেহেতু একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেই কারণে এখানে যে গাঢ়ত্বগুলো আমাদেরকে লিখতে হয়েছে প্রত্যেকটা গাঢ়ত্বই কিন্তু এক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে কতটা কতটা করে রয়েছে সেগুলো লিখতে হবে। তার মানে দাদা আমি বললাম কি রে, এ প্লাসটার জায়গার মধ্যে আমি বসাবো সি আলফা? বললাম হ্যাঁ। বি মাইনাসের জায়গাতেও আমি বসাবো সি আলফা? আমি বললাম হ্যাঁ। আর এইটার এই এবির জায়গাতে আমি বসাবো সি মাইনাস সি আলফা? আমি বললাম একদম। তার মানে দাদা সি আলফা গুণ সি আলফা ডিভাইডেড বাই, আমি যদি একটা কমন নিয়ে নিই সি, তাহলে 1 মাইনাস আলফা এখানে পড়ে থাকে। আমি বললাম একদম। আচ্ছা সি সি গেল, হ্যাঁ, তাহলে কে এর যে ভ্যালুটা এলো সেটা হয়ে গেল আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আমি বললাম হ্যাঁ একদম পরিষ্কার, এবং বেরিয়ে গেল আমাদের সাম্য ধ্রুবকের ভ্যালু। এটাই আমাকে পরীক্ষাতে অঙ্ক দিয়ে দেবে এখান থেকেই। আচ্ছা দাদা আমি আরেকটা বিষয় দেখেছি পরীক্ষাতে মাঝে মধ্যে আয়ন আয়ন মাত্রার ভ্যালু জিজ্ঞাসা করে, তো সেটা কি করে করতে হয়? আমি বললাম তুই একটুখানি মন দিয়ে শুনতো ভাই। এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে বিয়োজন সেটা তো খুব কম পরিমাণে হয়ে থাকে। মানে তুই যে 1 মোল কোনো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছিস সেটা ইকুইলিব্রিয়ামে যেতে যেতে যতটা বিয়োজিত হবে তার পরিমাণটা তো খুবই কম। তার মানে আলফাটা তো ভীষণ ছোট। কিসের রেসপেক্টে? 1 এর রেসপেক্টে। তাহলে 1 এর থেকে আলফা ভেরি 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 লেস দেন। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা আমরা 1 মাইনাস আলফাটাকে নিয়ারলি ইকুয়াল টু 1 লিখতেই পারি। বললাম একদম। তাহলে কে ইকুয়াল টু কি লেখা যায় গো? আলফা স্কোয়ার সি লেখা যায়। নিচের 1 মাইনাস আলফাটাকে আমি 1 করে দিয়েছি একদম। তাহলে আলফা স্কোয়ার সি এর ভ্যালুটা লিখতে পারি আমরা কে বাই সি। হ্যাঁ হ্যাঁ লিখতে পারি। তাহলে আলফার ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি না রুট ওভার কে বাই সি। ভেরি গুড ভাই।
তাহলে এই হচ্ছে আলফা, এবং আলফা দিয়ে আমাকে যে কোনো অঙ্ক দিয়ে দিক, আমার এই একটাই ফর্মুলা সেখানে কাজে লাগে, আর কিচ্ছু আমার লাগবে না ভাই। এইটুকু যদি তুই জেনে নিতে পারিস, এই দুটো সূত্র, এই যে পুরো পদ্ধতিটা তোকে শেখালাম, তোর অর্ধেকের বেশি আয়নিক ইকুইলিব্রিয়াম এখানেই কমপ্লিট হয়ে গেল, এখানেই কমপ্লিট হয়ে গেল। তুই এরপরে যত পদ্ধতি দেখবি সবই একটা ফর্মুলাতেই বেস করে তৈরি করা, তোরা বুঝতে পেরে যাবি। আচ্ছা দাদা, তাহলে অসওয়াল্ড লঘুকরণ সূত্র আমাকে যদি লিখতে বলে তুমি কি লিখবো? আমি বলছি আচ্ছা তুই আমায় বলতো এই কেটা কি। আর কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। আমি বললাম হ্যাঁ একদম। এই তারটা কি সামনে চলে আসছে ক্যামেরার? আমাকে দেখতে হবে একটু। কেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে দাদা যদি কেটা কনস্ট্যান্ট হয় তাহলে আলফাটাকে লেখা যাচ্ছে না √k ডিভাইডেড বাই √c? আমি বললাম কেন রে? না দাদা √k/c আছে, তার মানেই তো √k ডিভাইডেড বাই √c। আমি বললাম হ্যাঁ, রুটটাকে ভেঙে নেওয়াই যায় এরকম করে। আচ্ছা দাদা, কেটা যদি কনস্ট্যান্ট হয় তো √kটাও কনস্ট্যান্ট, এই পুরোটা কনস্ট্যান্ট, সমান চিহ্ন আর কনস্ট্যান্টকে যদি আমরা তুলে দিই তাহলে একটা প্রপোর্শনাল সাইন আসে, 1/√c লেখা যায় এরকম করে। এই হচ্ছে সূত্র। বললাম হ্যাঁ তোরে ঠিক বলেছিস তো, প্রপোর্শনাল সাইনকে যদি তুলতে হয় তো সমান চিহ্ন দিয়ে ধ্রুবক বসাতে হয়, যদি আমি সমান চিহ্ন আর ধ্রুবকটাকে তুলে দিই তাহলে একটা প্রপোর্শনাল সাইন চলে আসবে, আর এখানে আছে 1/√c। তার মানে কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা, কি বলছি শোন, কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা উক্ত মৃদু তড়িৎ বিশ্লেষ্যের প্রারম্ভিক গাঢ়ত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন? তুমি ওপরে আমি নিচে, আমরা দুজনে আলাদা, একজন বাড়লে একজন কমবে, এই জন্যই তো ব্যস্তানুপাতিক। দেখ আলফা ওপরে আছে, 1/√c আছে, তার মানে এ ওপরে নিচে, তার মানে ব্যস্তানুপাতিক। ওই জন্যই বললাম কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা উক্ত তড়িৎ বিশ্লেষ্যের প্রারম্ভিক গাঢ়ত্বের, কারণ সিটা কি ছিল, সিটা কি ছিল, সিটা কি ছিল, প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল, ইনিশিয়াল ছিল, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। হিয়ার ইজ দ্য অসওয়াল্ড লঘুকরণ সূত্র। কষ্ট লাগলো? কেমিস্ট্রি পড়তে পারবি, শিখতে পারবি? সবে তো শুরু, 12-এ তো খেলা হবে রে, বিরাট বড় ধামাকা হবে। চল এবার দেখা যাক নেক্সট কি আছে। আচ্ছা নেক্সট জিনিসটা বলার আগে আমি জাস্ট একটু চেক করবো আমার এই লাইটের তারটা কি সামনে চলে আসছে নাকি, একটু দেখতে হবে আমাকে। না ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, লাইটের কোনো তার আসছে না। চলো দেখা যাক মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। পরে আমরা দেখবো একটা মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং দ্রবণে H3O+ এর গাঢ়ত্ব নির্ধারণ। খেয়াল করে দেখিস এইটা থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু আমাদের প্রচুর অঙ্ক দেয়, সেই জন্য আমাদেরকে একটু মন দিয়ে এই জায়গাগুলোকে শিখতে হবে। তবে খেয়াল রাখিস যেটা বেসিক ছিল, যেটা শেখার বিষয় ছিল সেটাতেই শিখে ফেলেছিস ভাই। অসওয়াল্ড লঘুকরণ সূত্র যে একবার শিখে নেবে তার এই সমস্ত জিনিসে কোনো সমস্যা হবে না, সে চুটকি মেরে করে দেবে ভাই। তাহলে ধর একটা মৃদু অ্যাসিড তুই প্রথমে নি। দাদা মৃদু অ্যাসিড মানেই আমার চোখের মধ্যে ভাসে অ্যাসিটিক অ্যাসিড। বললাম হ্যাঁ একদম, কোনো সন্দেহ আমার তাতে নেই। অ্যাসিডিক অ্যাসিডকে যদি তুই ভাঙিস তাহলে CH3COO- পাওয়া যায় এবং তার সঙ্গে H+ পাওয়া যায়। তুই বললি হ্যাঁ দাদা একদম। আচ্ছা তুই না ডিরেক্ট অ্যাসিটিক অ্যাসিডটাকে নিয়ে করিস না, তাহলে সবাই ভাববে এই পুরো ফর্মুলাটা বুঝি একটাই অ্যাসিডের জন্য। তুই একটা জেনারেল অ্যাসিড নিয়ে কর যেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে একটা যে কোনো মৃদু অ্যাসিড আমি HA ধরে নিই। HA মানে এইটাকে ভাঙলে কি পাওয়া যায় বল? H+ পাওয়া যায় আর A- পাওয়া যায়। এই H+টাই এই H+টা, বললো হ্যাঁ। আর এই যে A- মানে যে কোনো একটা অ্যানায়ন বা যে কোনো একটা কনজুগেট বেস তুই বলতে পারিস, সেটাই হচ্ছে এইটা। দাদা কনজুগেট বেস মানে এটা আবার কি বললে? কথাটা কি একটা অনুবন্ধী ক্ষারক না? কথাটা মানে বাংলাটা আমরা পড়েছিলাম, হয়তো কনজুগেট বেস জিনিসটা একটু ভুলে গেছি, একটু বলে দাও। আমি বলছি দেখ ভাই, কোনো একটা অ্যাসিডকে যখন তুই বিয়োজিত করিস, কোনো একটা অ্যাসিড যখন ভাঙে, তখন যে নেগেটিভ পার্টটা, যে ঋণাত্মক আয়নটা তুই পাস, সেটাই হচ্ছে তার কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক। ঠিক তেমন করে বেস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, ঠিক আছে? তার মানে এই HA যদি একটা অ্যাসিড হয় তাহলে সেখান থেকে যে A- পার্টটা আসছে সেটাই হচ্ছে তার কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক একদম। CH3COOH যদি একটা অ্যাসিড হয় তাহলে CH3COO- মানে H+ বেরিয়ে যাওয়ার পর যেটুকু পড়ে রয়েছে সেটাই হচ্ছে তার কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক। একদম ক্লিয়ার আছে? তাহলে আমি যে কোনো একটা জেনারেল অ্যাসিড নিয়ে নিই HA একদম। তাহলে দাদা নিয়ে শুরু করি। এবার যে কোনো মৃদু অ্যাসিডকে যখন তুই নিবি
প্রথমেই সেটাকে জলের মধ্যে দিতে হবে। মৃদু অ্যাসিড কিন্তু জল ছাড়া কোনোদিনই বিয়োজন প্রকাশ করবে না। তাহলে যখনই তুই জলের মধ্যে দিলি কি দেখতে পাবি, এখান থেকে H প্লাস বেরোবে এবং তার কনজুগেট বেস A মাইনাস বেরোবে। একদম দাদা, এই যে H প্লাসটা রয়েছে সেটা গিয়ে H2 ওর সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে খুব সহজেই H3O প্লাস তৈরি করবে। আমি বললাম হ্যাঁ, H2 ওর সঙ্গে H প্লাস জুড়লো, H3O প্লাস তৈরি হলো। আর এখান থেকে দাদা A মাইনাসটা নদীর ধারে গিয়ে কিনলের বোতলে জল খাবে। আমি বললাম একদম পরিষ্কার কথা। তাহলে এই হয়ে গেল আমার পুরো প্রোডাক্ট। আমাকে কি করতে হবে, এর সাম্য ধ্রুবকটাকে লিখতে হবে। ধরে নে এটা সাম্যাবস্থায় চলে গেছে, তাহলে সাম্য ধ্রুবকটাকে কিভাবে লেখে তোরা তো এখন জানিস। প্রোডাক্ট কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA, রিঅ্যাক্ট্যান্ট আছে বলে কনসেন্ট্রেশন অফ H2O। ভেরি 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 গুড ভাই। তুই আমায় বলতো এই পুরো রিঅ্যাকশনটা কোথায় হচ্ছে? দাদা জলের মধ্যেই হচ্ছে, কারণ জলটাই তো দ্রাবক। তাহলে জলের গাঢ়ত্বটা কি ধ্রুবক থাকবে কি ধ্রুবক থাকবে না? তুই বললি হ্যাঁ। সমুদ্রের জলের মধ্যে যদি আমি একটু সাঁতার কেটে আসি, সমুদ্রের জলটা কি পরিবর্তন হয়ে যায়? ওর কি আয়তনটা কমে যায় না কিছু হয়ে যায়? তার গাঢ়ত্ব কমে যায়? কিছুই হয় না। তার ফলে জলের মধ্যে যদি ওভারঅল রিঅ্যাকশন হয় তাহলে এই জলের গাঢ়ত্বটা নিয়ারলি ধ্রুবকই থাকে। ওই জন্য এটা ধ্রুবক, তো এই ধ্রুবকের সাথে ধ্রুবক গুণ করে দাও। তাহলে K ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O ইকুয়াল টু লেখা যায় কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ H। খুব ভালো কথা ভাই। তার মানে দাদা এইবার একটা নতুন নাম দেওয়ার পালা এসছে। আমরা কেন রে, আমরা তো ভেদ চ্যাপ্টারে পড়তাম ধ্রুবকের সঙ্গে ধ্রুবক গুণ করলে নতুন একটা ধ্রুবক আসে। তো এখানে কি আসবে? তুই এক কাজ কর, এখানে তুই Ka দিয়ে দে। এ মানে কি অ্যাসিড? আমি বললাম হ্যাঁ। এটা তাহলে অ্যাসিড বিয়োজন ধ্রুবক হয়ে গেল বা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হয়ে গেল। একদম। তাহলে এটা কি হয়ে গেল বলো না, অ্যাসিডটা ভেঙে যে H3O প্লাসটা এলো তার গাঢ়ত্ব ইন্টু অ্যাসিডের কনজুগেট বেস A মাইনাসের গাঢ়ত্ব ডিভাইডেড বাই যে আনডিসোসিয়েটেড অ্যাসিডটা পড়ে আছে তার গাঢ়ত্ব মানে H এর গাঢ়ত্ব। মানে 100% তো বিয়োজন ঘটবে না। যখন তুই দেখবি এটা একটু ইকুইলিব্রিয়ামে কিছুটা H এ পড়ে থাকবে, কারণ একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তো সম্পূর্ণরূপে আনিত হয় না। তো যতটা পড়ে আছে সেটার গাঢ়ত্ব নিচে বসবে, গল্প শেষ। তাহলে তুই যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পাশাপাশি একটা মৃদু অ্যাসিডেরও বিয়োজন ধ্রুবক বার করতে শিখে গেছিস ভাই। ঠিক আছে, চল আস্তে আস্তে সবই শিখে যাবি। এবার কি বলে দিয়েছে, মৃদু এক আম্লিক ক্ষারকের জলীয় দ্রবণের OH মাইনাস আয়নের গাঢ়ত্ব তুমি কি করে নির্ণয় করবে? তাহলে একটা এক আম্লিক ক্ষারক আগে নি। এক আম্লিক ক্ষারক মানে দাদা তুই এখানে কথাটা তাহলে কি দেখেছিলি, এক ক্ষারীয় অ্যাসিড তো দেখেছিলি না? তোকে যদি আমি বলি এই এক ক্ষারীয় অ্যাসিড, এখানে কথাটা হয়তো লেখা নেই বাট জিনিসটা এক ক্ষারীয় অ্যাসিডই। এক ক্ষারীয় অ্যাসিড মানে কি জানিস? তোকে যদি এই সময় একদম বেসিক ভাবে বোঝাতে হয় তাহলে যে অ্যাসিডের বিয়োজনের ফলে তুই একটাই H3O প্লাস পাচ্ছিস সেটাই হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। তার মানে সে একবারই ক্ষারের সাথে রিঅ্যাকশন করতে পারবে। এইটুকু তুই একবার মনে রাখ, ব্যাস এটাই যথেষ্ট। যেমন তোকে আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ HCl যদি বিয়োজিত হয় তাহলে একটাই H প্লাস পাওয়া যাবে, একটাই Cl মাইনাস পাওয়া যাবে। আমার দরকার কাকে নিয়ে? H প্লাস কে নিয়ে। এবার তুমি কি বললে দাদা HCl একবারই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতে পারবে? আমি বললাম হ্যাঁ। কিভাবে না, ধরো এটা একটা ক্ষার আছে, তাহলে HCl এর যে হাইড্রোজেনটা রয়েছে ওর পরিবর্তে গিয়েই তো Na প্লাসটা বসবে, তাহলে NaCl তৈরি হয়ে যাবে এবং এই যে হাইড্রোজেন আছে আর এই যে OH আছে তারা মিলে জল তৈরি করবে। এইভাবে ভেবেছিস কখনো যে অ্যাকচুয়ালি একটাই হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে সোডিয়াম দিয়ে? এই জন্য এটা একবারই ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারবে আর কিন্তু করতে পারবে না, বাট H2SO4 কিন্তু দুবার করতে পারে। ব্যাপারটা বুঝলা? তাহলে এই জন্য এটা হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। এবং তোকে যদি বেসের কথা বলি তাহলে এক আম্লিক ক্ষারক কথাটার মানে কি? ধর আমি তোকে বললাম NH3, এটা কিন্তু একটা লুইস ক্ষার। লুইস ক্ষার মানে যেটা নাইট্রোজেন যেটা রয়েছে তার উপর যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ারটাকে ডোনেট করতে পারে। লোন পেয়ার ডোনেশনের মাধ্যমে সে ক্ষারকীয়তা প্রদর্শন করে। সে কিন্তু OH মাইনাসের জন্য ক্ষারকীয়তা প্রদর্শন এখানে করছে না, এখানে সে লোন পেয়ারের মাধ্যমে প্রদর্শন করছে। এই জন্য একে লুইস ক্ষারক বলা হয়ে থাকে। একে যখন তুই জলের সঙ্গে মেশাবি এর ক্ষারকীয়তাটা কিভাবে প্রদর্শন করবে জানিস? ব্রনস্টেড লাউরি কনসেপ্টে বলা আছে যে H প্লাস ডোনেট করে, যে H প্লাস ছাড়ে, যেমন এইটা H প্লাস ছাড়ছে সে হচ্ছে অ্যাসিড, আর যে H প্লাস নেয় মানে যদি কেউ H প্লাস গ্রহণ করে তাহলে সে হচ্ছে ক্ষার, আর H প্লাস ছাড়লে সে হচ্ছে অ্যাসিড। এই কথাটা তোর আশা করবো এতক্ষণে একদম পরিষ্কার হয়ে গেছে। এইবার দাদা তাহলে NH3 যে ক্ষার হবে সেটা
এইচ প্লাস আয়ন গ্রহণ করার মাধ্যমে হবে? আমি বললাম হ্যাঁ। কিভাবে? না, এই যে জল আছে, জলটা এইচ প্লাস আর ওইচ মাইনাস তৈরি করবে। এই যে এইচ প্লাসটা রয়েছে সেটা গ্রহণ করবে NH3, যখনই গ্রহণ করলো তৈরি করলো সে NH4 প্লাস। খুব ভালো ভাই। আর এই যে OH মাইনাসটা আসে সে চুপ করে এখানে পড়ে রইলো, OH মাইনাস, শেষ, গল্প শেষ। তাহলে এখান থেকে দাদা এটা তৈরি হয়ে গেল, যেহেতু সে একটা মাত্র H প্লাস গ্রহণ করতে পারলো, যেহেতু সে কেবলমাত্র একটাই H প্লাস গ্রহণ করলো, যেহেতু সে কেবলমাত্র একটাই OH মাইনাস আয়ন তৈরি করলো, সেই জন্যই তো সে একটা এক আম্লিক ক্ষারক হিসেবে পরিচিত হলো। আমি বললাম একদম। এইবার দাদা কি হবে? আমি বলছি একটু মন দিয়ে তুই বিষয়টাকে বোঝ। আমি ধরে নিলাম এটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এবার আমি এটার বিয়োজন ধ্রুবকটাকে বার করতে চাই। আমি আবারও কে দিয়ে দিলাম। কে দিয়ে আমি কি লিখবো? দাদা 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 1 মিনিট দাঁড়াও। হলো কি? সেই তো তুমি এটা বাই এটা ডিভাইডেড বাই এটা বাই এটা করবে, সেই তো তুমি জলটাকে গিয়ে গুণ করবে, করে তুমি কেটার জায়গার মধ্যে কে কিছু সামথিং একটা হয়তো এখানে বি বসাবে। আমি বললাম হ্যাঁ, যেমনি আগের বারে করেছিলে। এই যে তুমি H3O প্লাস A মাইনাস H H2O বসালে H2ওটাকে গুণ করলে, তাহলে H2ওটা কে এর সাথে গুণ হলে কে হলো। আমি বললাম হ্যাঁ। তুমি ডিরেক্ট কে লেখো, ডিরেক্ট কে বি লেখো, আমরা সব বুঝে যাবো। আমরা এবার বুঝতে পেরে গেছি যে জলটা যদি আমরা গুণ করে দিই তাহলেই আমাদের কে আর কে বি চলে আসছে। তার মানে যদি আমরা জল ছাড়া লিখি তাহলে আমরা ডিরেক্ট কে আর ডিরেক্ট কে বি লিখতে পারবো। আমি বললাম আচ্ছা বেটা, বহুত সমঝদার हो रहे हो तुम लोग। চল এবার লিখে দিই একটু। তাহলে আমি ডিরেক্ট এখানে কে বি লিখি, বেস, বেস বোঝানোর জন্য বি, জল বাদ দিয়ে বাকিটা লিখে দে। তাহলে NH4 প্লাস, এইভাবে শিখতে হবে কিন্তু। OH মাইনাস আমরা আমাদের ব্যাচের মধ্যে এরকম ভাবেই শিখিয়েছি। আমি আশা করবো যারা যারা ব্যাচের মধ্যে পড়ে এগুলো ফুল একদম তাদের কাছে ক্লিয়ার আছে। চল আবার 12-এ শুরু হবে নতুন করে, তখন আবার দেখাবো। 12-এর ইউটিউবেও কিছু কিছু কন্টেন্ট আমি অবশ্যই দেবো। এই 11টার মধ্যে 11-এ খুব একটা বেশি কন্টেন্ট সম্ভবত দেওয়া হয়নি ইউটিউবের মধ্যে, আমাদের ব্যাচের কিছু ভিডিও দেওয়া হয়েছে। আর এই পরীক্ষার আগে অনেক কিছু দেওয়া হচ্ছে, সাজেশন সেট দেওয়া হচ্ছে, অনেক কিছু দেওয়া হচ্ছে, চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পাবি। ঠিক আছে? আর এই যে পুরোনো যে চ্যানেলটা আছে যেটার মধ্যে প্রায় আমি জানি না এখন কত আছে যখন ভিডিওটা দিচ্ছি, আমি যখন লাস্ট দেখেছিলাম 40.5 বা 41 হতে যায় এমনি একটা, বা 41 হয়তো হয়ে গেছিল অমনি একটা বিষয় ছিল। ঠিক আছে? তো ওইগুলো আমি এই জন্যই ব্যাচটার সাথে এত বেশি কানেক্টেড। আমি আমার ইউটিউব চ্যানেলটা যখন শুরু করেছিলাম তোরাই আমার ফার্স্ট ব্যাচ ছিলি মাধ্যমিকে, তারপরে তোদের জন্য একটা নতুন চ্যানেল খুলে দেওয়া হলো, এইটা এই বছরই খুলেছি। তো তোরাই এই চ্যানেলটারও প্রথম ব্যাচ, সেই কারণেই তোদের জন্য শেষের দিকে আমি হলেও এসেছি। আমি জানি তোদের জন্য কিছু করে দেওয়াটা দরকার। চল দেখি, এই হচ্ছে তাহলে পুরো কেবি। আমি আশা করতে পারি তোর কাছে পুরো বিষয়টা ক্লিয়ার আছে, কি করে আমি কে বার করলাম, কি করে আমি আলফা বার করলাম, কি করে আমি কে এ বার করলাম, কি করে আমি কে বি বার করলাম, এক ক্ষারীয় অ্যাসিড মানে কি, এক আম্লিক ক্ষারক মানে কি, কিভাবে পুরো বিষয়টা হলো, কনজুগেট বেস মানে কি, অসওয়াল্ড লঘুকরণ সূত্র, তুই সব শিখে গেছিস ভাই, সব শিখে গেছিস তুই। কি বলছিলি তুই কেমিস্ট্রি পারবি না? দেখ নেক্সট, জলের আয়নীয় গুণফল। চল দেখি, আমি একটু দেখে নিচ্ছি জাস্ট মাইকটা ঠিক কাজ করছে কিনা, মাইকটা খুব দরকার ভাই। জলের আয়নীয় গুণফল বিষয়টা কি ভাই? তুই বল, আমাদের ছোটবেলা থেকে কত ভুলভাল শেখানো হয়েছে। আমাদেরকে কি বলা হয়েছিল? যে জল নাকি কেবলমাত্র একটা প্রসম পদার্থ, এর মধ্যে কোনো আম্লিক বা কোনো ক্ষারীয় ধর্মই নেই। পুরো স্টেটমেন্টটাই ভুল। জলের মধ্যে আম্লিক ধর্মও রয়েছে, জলের মধ্যে ক্ষারীয় ধর্মও রয়েছে। হ্যাঁ এটা ঠিক, যতটা আম্লিক ধর্ম রয়েছে ততটাই ক্ষারীয় ধর্ম রয়েছে। এই জন্যই আম্লিক আর ক্ষারীয় একে অপরকে ক্যান্সেল করে দিয়ে প্রসম কথাটা চলে আসে। বাট এটা বলা ভুল যে আম্লিক নেই ক্ষারীয় নেই, বলা উচিত দুটোই আছে, সম পরিমাণে আছে। তার মানে দাদা জল অ্যাসিড আর বেস দুটোই? আমি বললাম হ্যাঁ। তুই এক কাজ কর, তো তুই জলের সঙ্গে জলের বিক্রিয়া কর। জলের সঙ্গে জলের বিক্রিয়া মানে তুই দেখ, এই যে জলটা রয়েছে, আমি তোকে একটু আগে কি বললাম, ব্রনস্টেড লাউরি কনসেপ্টে। ব্রনস্টেড লাউরি কি বলেছিলেন? যে H প্লাস দেবে সে অ্যাসিড, আর যে H প্লাস নেবে সে বেস। এই যে জলটা রয়েছে সেটাকে ধর তুই দুটো পার্টে বিয়োজিত করলি, একটা H প্লাস একটা OH মাইনাস। তুই এটাকেও করতে পারতিস, তখন এটাকে স্থির অবস্থায় রাখতিস। এই যে H প্লাসটা রয়েছে, ধর এটাকে দিয়ে দিল এই জলটাকে, তার মানে H প্লাস দিল কে? এই জলটা দিল, তার মানে এই জলটা অ্যাসিড রূপে আচরণ করছে। H প্লাস নিল কে? এই জলটা নিল, সুতরাং এই জলটা বেস রূপে আচরণ করছে। খুব পরিষ্কার কথা দাদা। আমি বললাম হ্যাঁ। দাদা যে জলটা H প্লাসটাকে নিল সে H3O প্লাসে কনভার্ট হয়ে গেল? আমি বললাম হ্যাঁ। দাদা একটা জিনিস আমি বলবো, বলো, এই যে H2ওটা এটা একটা বেস ছিল, H প্লাসটাকে গ্রহণ করে H3O প্লাস তৈরি করলো, তার মানে এই বেসটার
কনজুগেট অ্যাসিড এইটা? আমি বললাম একদম ভাই, ভেরি গুড। আচ্ছা, এই যে অ্যাসিডটা ছিল, এই এইচ প্লাসটাকে ছেড়ে দেওয়ার পর ওইচ মাইনাসটা তৈরি করলো, তাহলে এই যে ওইচ মাইনাসটা এখানটায় আমি লিখে দেবো, এটাই কি এই H2 ওর কনজুগেট বেস? আমি বললাম একদম ভাই, অ্যাসিড থেকে এইচ প্লাস বেরিয়ে গিয়ে যেটা পড়ে থাকে ওটাই কনজুগেট বেস, বেসের সঙ্গে এইচ প্লাস যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাই কনজুগেট অ্যাসিড। আমি আশা করব ডান অ্যান্ড ডাস্টেড হচ্ছে প্রত্যেকটা জিনিস। এবার যদি আমি তোকে বলি, তুই একটুখানি তোর মধ্যে যে বিদ্যাটা আমি এতক্ষণ ধরে প্রয়োগ করেছি সেটা কাজে লাগা, এবং কাজে লাগে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বার করে দেখা। তাহলে তুই কি করবি না, কে ডি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইকুয়াল টু H3O plus concentration into OH minus concentration divided by দুখানে H2O রয়েছে, দাদা H2O দেবে দে তুই, এবার H2O স্কোয়ার হয়ে যাবে, H2O গুণ H2O। আমি বললাম হ্যাঁ খুব ভালো, দুবার H2O আছে তো ওই জন্য H2O স্কোয়ার দিলাম। দাদা H2O টা তো ধ্রুবক থাকবে, ধ্রুবক তো গুণ কর, তাহলে KD ইন্টু H2O স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল H3O প্লাস, প্লাস হয়ে গেল OH মাইনাস। আমি আশা করব একদম পরিষ্কার, খেয়াল কর ভাই, খেয়াল কর এবার, এই যে KD ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O স্কোয়ার আছে রে, এটাকেই লেখা হয় KW। KW ইকুয়াল টু কি বল, H3O প্লাস কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস কনসেন্ট্রেশন। এই যে তুই পুরো জিনিসটা পেলি, এটাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, মানে আয়নিত হয়ে যে জিনিসগুলো তৈরি করে তাদের গুণফল, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আশা করতে পারি ক্লিয়ার আছে, যেটাকে KW নামে ডাকা হয়ে থাকে। ফিনিশ। এবার এখান থেকে দেখাবো কি করে পিএইচ আর পিওইচ আসে। আমি জাস্ট একবার দেখবো রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা। এইবার চল এমন একটা বিষয় তোকে শেখানো যাক যেটা তোদের পরীক্ষাতে প্রত্যেক বছর এসে থাকে। কি জিনিস মন দিয়ে শোন। তুই আমাকে বলতে পারিস দাদা, তুমি যখন এই পুরো বিষয়টা শুরু করেছিলে তখন আমাদের একটা কথা বলেছিলে, তুমি বলেছিলে জল অ্যাকচুয়ালি প্রশম নয়, জল যতটা আম্লিক ততটাই ক্ষারীয়, এই জন্য আমাদের মনে হয় যেন জল প্রশম। আমি বললাম হ্যাঁ বলেছিলাম। আচ্ছা দাদা, এই যে H3O প্লাস কনসেন্ট্রেশন আছে, মানে এই যে আয়নটা রয়েছে এটাই তো জলের আম্লিকতাটাকে প্রদর্শন করছে, তাই না? আমি বললাম একদম। আর এই যে OH মাইনাস আয়নটা রয়েছে এটাই তো জলের ক্ষারকীয়তাটাকে প্রদর্শন করছে। আমি বলছি একদম। তুমি বলেছিলে জল যতটা আম্লিক ততটাই ক্ষারীয়, তার মানে আমি কি ধরে নিতে পারি H3O প্লাস এর কনসেন্ট্রেশন আর OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা সমান? আমি বলছি একদম ধরতে পারিস ভাই। তার মানে অ্যাকচুয়ালি আমি এই জায়গা থেকে এটাই বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস জলের বিয়োজনের ক্ষেত্রে। বলছি হ্যাঁ। দাদা KWটার কি? আমি বলছি জানিস তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অর্থাৎ ঘরের উষ্ণতায় KWর একটা মান আছে, সেই মানটা হচ্ছে 10⁻⁻14। তার মানে দাদা এটা একদম সোজা ব্যাপার হয়ে গেল। আমরা শিখলাম H3O প্লাস কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস কনসেন্ট্রেশন ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10⁻⁻14। আমি বললাম হ্যাঁ। আচ্ছা দাদা, তুমি তো এক্ষুনি বললে H3O প্লাস OH মাইনাস সমান, তাহলে আমি OH মাইনাসের জায়গাতে H3O প্লাস বসিয়ে দিচ্ছি। তাহলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইকুয়াল টু 10⁻⁻14। আমি বললাম হ্যাঁ লেখা যেতে পারে একদম। আচ্ছা তার মানে তো দাদা কনসেন্ট্রেশন অফ H3O প্লাস এর স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 10⁻⁻14। আমি বললাম হ্যাঁ। তার মানে তো দাদা কনসেন্ট্রেশন অফ H3O প্লাস যেটা হবে সেটা হবে √10⁻⁻14। অনেকে আছে যাদের বেসিক ক্লিয়ার নেই, তারা এই রুটটা করতে পারবে না, এই জন্য আমি একটু ভেঙে তোদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে পরীক্ষার আগে কোনো রকম সমস্যা তোদের মাথার মধ্যে না আসে, তোরা যাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকিস। তাহলে এখান থেকে তুই লিখতে পারিস কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইকুয়াল টু, দেখ কিভাবে ভাবতে হয় দেখে নে। অনেকের অঙ্ক নাই থাকতে পারে, তারা এটা নাই করতে পারে, লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই ভাই, একদম স্বীকার করে নে। মনে রাখবি তুই যে জিনিসটা পারিস না তুই সেটা সর্বসমক্ষে বলবি যে পারি না, না তো সারা জীবন ওটা না পারাই থেকে যাবে। যতই লজ্জা পা ভাই, আজকে লজ্জা পাবি কালকে দেখবি তুই ওটাতে এক্সপার্ট হয়ে গেছিস। 10⁻⁻14 আছে যেটা, এই যে রুট মানে কি, রুট মানে হচ্ছে 2⁻1/2। তার মানে আমি এই পুরোটা 2⁻1/2 বসিয়ে দিলাম। বসানো মানে কি, এই 2 দিয়ে এই 14 কেটে 7 হয়ে গেল। আমি বললাম হ্যাঁ। তার মানে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস যেটা বেরিয়ে গেল
সেটা হচ্ছে 10⁻⁻⁷। আমি বলছি একদম। তার মানে তো দাদা কনসেন্ট্রেশন অফ OH মাইনাসও বেরিয়ে গেল 10⁻⁷। আমি বলছি হ্যাঁ, একদম বেরিয়ে গেল, একদম বেরিয়ে গেল ভাই। এইবার কি বলে দিয়েছে দেখে না তো, বলেছে মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের জলীয় দ্রবণের পিএইচ নির্ণয়। দাদা পিএইচ মানে কি? দেখ এই যে পি জিনিসটা দেখতে পাচ্ছিস, ছোট হাতের একটা পি, এর মানে হচ্ছে ঋণাত্মক লগারিদম, মানে -log⁻10। এই যে এইচ দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে একটা অ্যাসিড থেকে বেরোনো H+, বা বলতে পারিস H3O+। তার মানে দাদা পিএইচ মানে -log⁻10 কনসেন্ট্রেশন অফ H3O+। আমি বলছি একদম। দাদা একটা বিষয় আমি খেয়াল করতে পারছি, আমি বললাম কি রে, না দাদা অ্যাসিড যত তীব্র হবে, মানে যত ভয়ঙ্কর অ্যাসিড হবে, তত তার H3O+ আয়নের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, মানে বেশি বেশি করে H+, বেশি বেশি করে H3O+ হবে। হ্যাঁ, যত এই পুরো টার্মটা বেশি হবে, এর সামনে নেগেটিভ লাগানো, তার মানে তত পিএইচ কম হবে। এই জন্যই তো আমাদেরকে শেখানো হয় যে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ এর মান কম হয়, এবং যত পিএইচ এর মান কমবে তত অ্যাসিডিটি বাড়বে, তত তীব্র অ্যাসিড হবে। আমি বললাম একদম, একদম। স্টোমাকের পিএইচ, আমাদের যে পাকস্থলী আছে 1 তার কারণ কি? পিএইচ এত কম কেন? তার কারণ সেখানে এমন অ্যাসিড আছে যেখান থেকে প্রচুর H3O+ বেরোয়। তো প্রচুর H3O+ বেরোয় যখন, এই টার্মটা প্রচুর হাই, তার সামনে নেগেটিভ লাগানো, তার মানে ওভারঅল পিএইচ এর টার্মটা অনেক লো। খতম খতম খতম। দাদা কি এই যে কনসেন্ট্রেশন গুলো বেরিয়েছে, তাহলে এখান থেকে আমরা পিএইচ বার করতে পারি তো? পারি তো। যদি আমি তোমাকে বলি জলের আয়নীয় গুণফল থেকে 25°C তাপমাত্রায় তুমি কি পেয়েছো, তাহলে তুই এক্ষুনি আমাকে বলে দিবি দাদা H3O+ এর কনসেন্ট্রেশন পেয়েছি 10⁻⁻⁷। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা এখান থেকে আমি পাই পিএইচ ইকুয়াল টু -log⁻10 অফ H3O+ এর কনসেন্ট্রেশন। দাদা H3O+ কনসেন্ট্রেশনে 10⁻⁻⁷ হয়। আমি বললাম হ্যাঁ। তাহলে আমি পাই -log⁻10 অফ 10⁻⁷। আমরা প্রত্যেকে জানি এই -7টা যেটা পাওয়ারে আছে সেটা ঘুরে সামনে চলে যায়, তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস। লগ 10⁻10 মানে জেনে রাখ এটার ভ্যালু 1 হয়, এর মান হচ্ছে log10/log10, তার মানে পুরোটার ভ্যালু 1 হয়ে গেল। তার মানে দাদা পিএইচ এর যে মানটা সেটা 7 বেরিয়ে গেল। আমি বললাম হ্যাঁ। দাদা আরেকটা ছিল না? আমরা কি রে, না ছিল OH- আয়নের কনসেন্ট্রেশন ইকুয়াল টু 10⁻⁻7। দাদা তুমি এইটারও কিছু একটা করো। আমি বলছিলাম ধর তুই যখন কনসেন্ট্রেশন অফ H3O+ এর সামনে ঋণাত্মক লগারিদম বসালি তখন পিএইচ এলো, তাহলে তুই যদি এইটার সামনে ঋণাত্মক লগারিদম বসাস -log⁻10 অফ OH- আয়ন, তাহলে সেইটা POH আসবে। আমি বললাম একদম। যেটার সামনেই নেগেটিভ লগ বসাবো তার সামনেই একটা পি চলে আসবে, একদম পরিষ্কার। তার মানে দাদা POH এর ভ্যালুটা কত আসবে? -log⁻10 অফ 10⁻⁻7। তার মানে এইটার ভ্যালুও 7 চলে এলো। দাদা আমি একটা কথা বলি, আমরা কি এই জন্যই তো ছোটবেলা থেকে আমাদের পিএইচ স্কেলটা 0 থেকে শুরু করে 14 পর্যন্ত হয়েছিল। কেন? কারণ 7 যোগ 7 যোগ করলে কত হয়, মানে 7 + 7 করলে কত হয়? 14 হয়। আমি যদি তোমাকে বলি এই পুরোটা হচ্ছে 14, তার মধ্যে এই প্রথম 7টা অ্যাসিডকে নির্দেশ করে এইরকম ভাবে, এবং এই 7 থেকে শুরু করে যে পরের 7টা রয়েছে সেটা বেসকে নির্দেশ করে। এই জন্যই তো আমরা লিখতে পারি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। দেখো পিএইচ এর মান 7, পিওএইচ এর মান 7, পুরোটা মিলিয়ে পিএইচ স্কেল তৈরি হয় অ্যাসিড আর বেসের জন্য, পুরোটা 14 হয়। আমি বললাম একদম ভাই। এই জন্যই আমরা বলি এই 7-এর থেকে কম হলে অ্যাসিড, এই 7-এর থেকে বেশি হলে বেস। দুরান্ধারের গানটা বাজাবো, রহমান ডাকায়াতের এন্ট্রি। চল ভাই চল, ডান ডান ডান। বুঝতে পারছিস এটা ওয়ান শট করাচ্ছি, ওয়ান শট। তাহলে ভাবতো যখন ডিটেল ডিসকাশন হয় তখন কিরকম অবস্থা হয়। এই জন্য আমি সবসময় বলি আমাদের এখানে এই একটা কুকুর আছে, প্রত্যেকদিন সন্ধে দেওয়ার সময় ও অমনি ছোটবেলা থেকে চিল্লায়। কি করা যাবে আর, ওটি চিল্লে নিক, দাঁড়া ততক্ষণ আমি বলে নি একটু। খেয়াল রাখিস ভাই, এইভাবে তোকে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট 12 এর শুরু থেকে শিখতে হবে। সেটা তুই যেখানেই পড় এইভাবে তোকে পড়তে হবে ভাই, শুরু থেকে। ফাঁকি মারিস না কিন্তু, একদম একদম ফাঁকি মারিস না। আমি তোকে বারবার করে বলছি 11-এ তুই যে কন্ডিশনে আছিস, তুই যদি 12-এ সেম কন্ডিশনে এই সময় চলে যেতিস তুই আর রিকভার করতে পারতিস না এখান থেকে, একদম রিকভার করতে পারতিস না। আমি সেফলি তোকে বলতে পারি তোর মধ্যে যে পোটেনশিয়াল আছে তুই 11-এ সেটাকে ব্যবহার করিস নি।
আমাদের ব্যাচের এমন অনেক স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকে 661, 650 আপ, 605 অনেক নাম্বার পেয়ে এসছে ভাই, কিন্তু তারা সেই ইউটিলাইজেশনটা আমি দেখতে পাচ্ছি না তাদের মধ্যে। হয়তো তারা সবই পড়া হচ্ছে তাদের, বাট ওই যে রিভিশন, ওই যে সেই মাধ্যমিকের সময় যেটা তাণ্ডব টাইপের একটা মেজাজ, ওই মেজাজটা কিন্তু কারোর মধ্যেই নেই, এবং এটা 11-এ থাকেও না খুব একটা, আমি জানি না কেন। 12-এ উঠে কিন্তু সেই তাণ্ডবটা আবার লাগিয়ে দিতে হবে। আর যারা যারা আমাদের কাছে পড়তে চাস, যদি কেউ আমাদের কাছে পড়তে চাস, এখানে আমাদের এক্সিস্টিং ব্যাচের স্টুডেন্টরা তো আছে, তার পাশাপাশি এক্সট্রা কেউ যদি ভর্তি হতে চাস, তাহলে দেখবি আমি পিন কমেন্টের মধ্যে সমস্ত ডিটেলস দিয়ে রেখে দিয়েছি, তুই সেখান থেকে ভর্তি হয়ে যেতে পারিস ক্লাস 12-এ। ঠিক আছে, চল। আর বাকি আমাদের যে গ্রুপ রয়েছে একটা, যে গ্রুপের মধ্যে ছেলে মেয়েদের যেগুলো আছে তাদের কথা শুনেই আমি এই ভিডিওটা করছি, সেই গ্রুপটার মধ্যে, সেই ফ্রি গ্রুপটার মধ্যে যদি জয়েন হতে চাস তাহলে সেটারও লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। চল দেখি ভাই, এইবার একটুখানি দেখা যাক আমাদের এখান থেকে কি কি অঙ্ক করতে হবে। মোটামুটি সব ইনফরমেশন আমি তোদেরকে দিয়ে দিয়েছি, আমি আশা করব আর কিছু তেমন তোদেরকে দেওয়ার নেই। চল শুরু করা যাক। অঙ্ক দিয়ে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NH3 একটা জলীয় দ্রবণের সাম্যাবস্থায় NH3, NH4 প্লাস OH মাইনাসের গাঢ়ত্ব দিয়ে দিয়েছে যথাক্রমে এগুলো ওই উষ্ণতায় NH3 আয়নায়ন ধ্রুবকের মান বার করতে বলেছে। তাহলে আয়নায়ন ধ্রুবক বলে দিয়েছে মানে কি ভাই, তোরা তো এখন সব জেনে গেছিস, কেবি বার করতে দিয়েছে। তো কেবি ইকুয়াল টু কি হয় বল? প্রথমে তোকে বলি NH3 এর সঙ্গে জলের বিক্রিয়া নিশ্চয়ই মনে আছে তোর, সেখান থেকে হয়ে যায় NH4 প্লাস আর OH মাইনাস, এগুলো শেখাতে হবে না নিশ্চয়ই। এবারে নেক্সট দিন থেকে যখন সাজেশন সেট গুলো দেবো তখন ঝড়ের গতিতে প্রবলেম সলভ হবে। এই যে NH4 প্লাস কনসেন্ট্রেশন আমি ওপরে বসালাম, OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন আমি বসিয়ে দিলাম, নিচে আমি বসিয়ে দিলাম NH3 কনসেন্ট্রেশন। বলে ফেলা একদম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে। দাদা জলটা তো বসাতে হবে না, কারণ কেবি লিখেছি, যদি এখানে কে লিখতাম তাহলে এখানে আমি জল বসাতাম। কেবি লিখে দিয়েছি মানে জলটা গুণ করেই আমি দিয়েছি, একদম পরিষ্কার আছে। এখানে দেখ তোকে সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছে ভাই। NH4 আয়ন কনসেন্ট্রেশনও তোকে দিয়ে দিয়েছে, এই যে OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশনও তোকে দিয়ে দিয়েছে, এই যে তোকে নিশ্চয়ই যখন পরীক্ষাতে দেবে এইসব অঙ্ক দেবে না যেগুলো ক্যালকুলেশন করতে হয়, তোদের তো ক্যালকুলেটর এলাও নেই, এগুলো তো ক্যালকুলেটর ছাড়া হবে না। সুতরাং তোকে এমনই ভ্যালু দেবে যেগুলো তো ঝপাঝপ কেটে চলে যাবে। সুতরাং তোকে জাস্ট একটু প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। NH4 এর জায়গার মধ্যে NH4 বসিয়ে দিবি, OH এর জায়গার মধ্যে OH বসিয়ে দিবি, NH3 জায়গার মধ্যে NH3 বসিয়ে দিবি। দেখ প্রত্যেকটা কনসেন্ট্রেশন গিভেন আছে, করলেই তোর কেবি বেরিয়ে যাবে, গল্প শেষ, আয়নায়ন ধ্রুবক বেরিয়ে গেল, ফিনিশ। নেক্সট তোকে বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের অ্যাসিডটি 1.34% আয়নিত হয়। দেখ ভাই এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা পুরোটা পড়ি। অ্যাসিডটার আয়নায়ন ধ্রুবক গণনা করতে বলেছে, মানে তোকে কে বার করতে বলেছে। এবার বিষয়টা শোন, কে এ যখন আমাকে বার করতে দেবে আমাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? এইটা আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, পুরো ফর্মুলাটা তুই অ্যাপ্লাই করবি। যখন তোকে আলফা বার করতে দেবে তখন আমার ফর্মুলা কি? রুট ওভার কে বাই সি, তখন এইটা আমার ফর্মুলা। বাট যখন আমাকে কে বার করতে দেবে, অনেকে ভুল কি করে, এই ফর্মুলাটা থেকে কে এর মান বের করে বলে ওইটা থেকে আমি কে বার করব না, তোমাকে কে বার করতে হবে কে এর ফর্মুলা থেকে, আলফা বার করতে হবে আলফার ফর্মুলা থেকে, নিশ্চয়ই মনে থাকবে কথাটা। এবার এখানটায় তুই কি জানিস, তোকে দিয়ে দিয়েছে সি এর মান, দেখ 0.1 মোলার দিয়ে দিয়েছে, কিন্তু তোকে আলফার মানটা ডিরেক্টলি দেয়নি, তোকে বলেছে এত পার্সেন্ট আয়নিত হয়। এবার আলফার মান কি করে বার করতে হয় দেখেন, এটা তো 12-এও কাজে লাগতে চলেছে। আলফার মান হচ্ছে পার্সেন্টেজ ডিসোসিয়েশন ডিভাইডেড বাই 100, মানে পার্সেন্টেজ ডিসোসিয়েশন কত আছে 1.34%, তাহলে 1.34 ডিভাইডেড বাই 100, বল কত হয়ে গেল 1.34 ইন্টু 10⁻²। আশা করতে পারি ক্লিয়ার আছে। 100টাকেই আমি ওপরে করে দিলাম 10⁻² রূপে, তার মানে তুই আলফার মান পেয়ে গেলি, তুই সি এরও মান পেয়ে গেছিস, তুই ইজিলি কে এর মান পেয়ে যাবি, গল্প শেষ ভাই। চল দেখি পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে মৃদু অ্যাসিড এইচ এর জলীয় দ্রবণের গাঢ়ত্ব 0.1 মোলার। খুব ভালো। এই অ্যাসিড দ্রবণকে কত গুণ লঘু করলে, আচ্ছা মানে লঘু করতে হবে ভাই, মানে এইচ এর গাঢ়ত্বটা কমাতে হবে, মানেই তো লঘু করা। এইচ এর বিয়োজন মাত্রা মানে যেটা এখন হবে সেটা প্রারম্ভিক দ্রবণে ওর বিয়োজন মাত্রা দ্বিগুণ হবে। আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নের জন্য কোনো ক্যালকুলেটর লাগবে না, এটা তো মুখে মুখে হয়ে যাবে। এখানে তোকে কি বলতে চেয়েছে ভালো করে মন দিয়ে শোনা। তোকে বলে দিয়েছে যে তোকে এইচ এর গাঢ়ত্বটাকে কমাতে হবে, মানে দ্রবণটাকে লঘু করতে হবে, এবং লঘু করার ফলটা কি, লঘু করার ফলে তোর বিয়োজন মাত্রাটা প্রারম্ভিক বিয়োজন মাত্রার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তুই আগে বিয়োজন মাত্রার সমীকরণ লেখ, আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি, তুই একদম পরিষ্কার করে লিখতে পারিস, যেখানে সিটা হচ্ছে তোর গাঢ়ত্ব আর আলফাটা হচ্ছে তোর বিয়োজন মাত্রা, একদম।
তোকে বলে দিয়েছি এই বিয়োজন মাত্রাটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে তুই এখন লিখ 2 আলফা, তাহলে পরিবর্তিত দ্রবণে ওর বিয়োজন মাত্রা 2 আলফা হয়ে গেছে। যখন হয়েছে, কিসের জন্য হয়েছে রে? দ্রবণটাকে আমি লঘু করে দিয়েছি বলে হয়েছে। তার মানে এইচ এর গাঢ়ত্বটাকে আমি কমিয়ে দিয়েছি বলে হয়েছে। আমি ধরে নিচ্ছি আমি দ্রবণটাকে এক্স গুণ লঘু করে দিয়েছিলাম, তার মানে আমি এইচ এর গাঢ়ত্বটাকে এক্স ভাগ করে দিয়েছিলাম। আমি দ্রবণটাকে যত গুণ লঘু করব, মানে আমি তার মধ্যে যত জল মেশাবো, এইচ এর গাঢ়ত্বটাও তো তত কমে যাবে। তাহলে আমি এক্স গুণ লঘু করে দিয়েছি, আমাকে বলেছে কত গুণ তুমি লঘু করেছো, এই যে কত গুণ তুমি লঘু করেছো, আমি ধরে নিচ্ছি এক্স গুণ লঘু করেছি, তার মানে আগে যে গাঢ়ত্বটা সি ছিল সেটা এখন সি বাই এক্স হয়ে গেছে। কে এটা তো ভাই সেমই থাকবে, গাঢ়ত্বটা এখন কত হয়ে গেল বা সি বাই এক্স। গাঢ়ত্বটা কমলো বলেই আলফাটা তো বাড়লো, একদম পরিষ্কার। চল এইবার দেখ, আমাকে বার করতে হবে আমি কত গুণ লঘু করেছি, মানে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমি এক কাজ করি, এই আলফার ভ্যালুটাকে তুলে এখানটাতে বসিয়ে দিই। এই যে 2 ইন্টু আলফা রয়েছে না, আমি 2 ইন্টু রুট ওভার কে বাই সি বসাই। খুব ভালো। ইকুয়াল টু আমি বসাচ্ছি রুট ওভার কে বাই সি, আর এই এক্সটা উপরে উঠে গেল, ইন্টু এক্স হয়ে গেল। খুব ভালো। তাহলে কে ইন্টু এক্স ডিভাইডেড বাই সি। এবার তুই আমাকে একটা কথা বল, আমি লিখতে পারি তো 2 ইন্টু রুট ওভার কে বাই সি ইকুয়াল টু রুট ওভার কে বাই সি ইন্টু রুট ওভার এক্স। বল একদম ক্লিয়ার। রুট গুলোকে একটু ভেঙে দিলাম, রুট ওভার কে বাই সি, রুট ওভার কে বাই সি কেটে গেল। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে রুট ওভার এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স এর ভ্যালুটা হয়ে গেল 4। একদম ক্লিয়ার। তার মানে আমি দ্রবণটাকে 4 গুণ লঘু করে দিয়েছিলাম, একদম পরিষ্কার। নেক্সট দেখা যাক। আচ্ছা, এইটা বলে দিয়েছে তোকে একটা মৃদু অ্যাসিডের পিএইচ বার করতে হবে। এখন মৃদু অ্যাসিডের পিএইচ বার করার সমীকরণটা কি একটুখানি দেখে নে। তুই একটু আগে দেখতে পেলি পিএইচ মানে কি ভাই, মাইনাস লগ বেস 10 অফ কনসেন্ট্রেশন অফ H3O+। একদম ক্লিয়ার। তুই আমাকে একটা কথা বল, তুই একটু আগে জেনেছিলি যে কোনো একটা মৃদু অ্যাসিড HA সেটা যদি বিয়োজিত হয়, ধর HA প্লাস H2 আমি এরকম ভাবে লিখেছিলাম, সেইটা এরকম ভাবে তুই দেখেছিলি H3O প্লাস হয় এবং OH মাইনাস হয়। বল একদম ক্লিয়ার। আমি এটাকে প্রথমে সি দিয়েছিলাম, এটা 0 ছিল 0 ছিল, সাম্যাবস্থায় যেতে যেতে সি মাইনাস সি আলফা করেছিলাম, এটা সি আলফা হয়েছিল সি আলফা হয়েছিল। তাহলে এই সাম্যাবস্থাতে আমি যখন H3O প্লাস কনসেন্ট্রেশনটা তোকে জানতে চাইছি, তুই কি বলছিস সি আলফা। আমি যদি তোকে জিজ্ঞাসা করি আলফার মানটা কত, তুই বলবি দাদা রুট ওভার কে বাই সি। ব্যাস, আমার এই দুটোই দরকার। তোকে সব শিখিয়ে দিয়েছি ভাই, খেয়াল করে দেখ। এবার তুই যখন এখান থেকে পিএইচ বার করতে যাচ্ছিস, তোর তো দুটো মান দরকার। প্রথমেই তুই লিখছিস দাদা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ H3O প্লাসটা কত, সি আলফা। তাহলে আমি বসিয়ে দিচ্ছি সি আলফা একদম। এইবার দাদা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 সি আলফার জায়গার মধ্যে আমি বসিয়ে দিই রুট ওভার কে বাই সি। একদম পরিষ্কার, খুব পরিষ্কার দাদা, খুব পরিষ্কার। এইবার আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10। এই যে রুট ওভার কে বাই সি আছে, আমি যদি এই জায়গাটা এটাকে গুণ করতে চাই, তাহলে কিভাবে লেখা যায় ভাই? তোরা ম্যাথ তো পড়েছিস, রুট সি ইন্টু রুট সি লেখা যায়, ইন্টু লেখা যায় রুট ওভার কে বাই সি। এখানে দেখ এই রুট ওভার সি এর সঙ্গে একটা সি কেটে গেল, এবার এই রুট আর রুট গুণ করে বড় রুট হয়ে যাবে। তাহলে পিএইচ ইকুয়াল টু, এইটাকে এরকম ভাবে ভেঙে লিখেছি কিন্তু, এই দেখ রুট ওভার কে ডিভাইডেড বাই রুট ওভার সি। রুট ওভার সি এর সঙ্গে রুট ওভার সি কেটে গেছে, কারণ একটা সি মানে কি রুট ওভার সি ইন্টু রুট ওভার সি, নিচে রয়েছে রুট ওভার সি, রুট ওভার সি কেটে গেল, তাহলে রুট গুণ করে বড় রুট হয়ে গেল, তাহলে মাইনাস লগ বেস 10 বড় রুট হয়ে গেল, কে আর সি ভেতরে রয়েছে, তাহলে কে ইন্টু সি। একদম পরিষ্কার। তার মানে দাদা এটাকে আরেকটু ভাঙা যায়। আমি বললাম কিভাবে, না পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 কে এ ইন্টু সি টু দি পাওয়ার 1/2 লেখা যায়। আমি বললাম একদম লেখা যায় ভাই। এই ডেরিভেশনস কি আসতে পারে? আসতে পারে, দেখ না আসার কিছু নেই, বাট এই সমীকরণটা তো তোর লাগবেই। এই হাফটা কোথায় চলে আসে বল সামনে, তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস হাফ লগ, এটাকে আবার গাঢ়ত্ব ভাবিস না, এটা কিন্তু আমি এমনি লিখলাম, থার্ড ব্র্যাকেটের বদলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লগ বেস 10 কে এ ইন্টু সি। একদম পরিষ্কার করে লিখে দেওয়া যায়, তুই বল হ্যাঁ লেখা যায়। এইবার দাদা পিএইচ ইকুয়াল টু মাইনাস হাফ, এখানে আমি লিখতে পারছি লগ এ ইন্টু বি, মানে লগ এ প্লাস লগ বি। বল একদম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে। তাহলে আমি এখান থেকে বসাতে পারি, যারা এটা একবারে বুঝলি না আরেকবার দেখবি ভিডিওটাকে রিওয়াইন্ড করে, মাইনাস হাফ লগ
বেস 10 কে এ মাইনাস হাফ লগ বেস 10 সি, ব্যাস ভেতরে গুণ করে দিলাম মাইনাস হাফটাকে। এবার তুই আমাকে বলতো একটুখানি, মাইনাস লগ বেস 10 কে এ মানেই কি? এই মাইনাস লগ বেস 10 মানেই তো দাদা পি। তাহলে আমি লিখতে পারি পিএইচ ইকুয়াল টু এই হাফটা যেমন আছে বসাই, মাইনাস লগ বেস 10 যেটা রয়েছে তার জায়গায় একটা পি বসাই, কে যেমন ছিল বসিয়ে দিই, তাহলে হয়ে গেল হাফ অফ পি কে এ। আমি বললাম একদম, মাইনাস হাফ অফ লগ সি। বল একদম ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে? একদম ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে? এই হচ্ছে ইকুয়েশন, পিএইচ ইকুয়াল টু হাফ অফ পি কে মাইনাস হাফ অফ লগ সি। তাহলে পিওএইচ কত হবে দাদা? পিওএইচ ইকুয়াল টু হাফ অফ পি কে বি মাইনাস হাফ অফ লগ সি। বল একদম ক্লিয়ার? দাদা যদি আমাকে কোনো সময় পিওএইচ দিয়ে দেয়, বলে পিএইচ বার করতে, তাহলে কি করে করব? আর ভাই তোর কাছে তো ইকুয়েশন আছে, পিএইচ প্লাস পিওএইচ, এই পুরো ভ্যালুটা 14 হয়। তোকে যদি কখনো পিওএইচ দিয়ে দিয়ে বলে পিএইচ বার করো, তাহলে পিএইচ এর ভ্যালু কত হয়ে যাবে বল? 14 মাইনাস পিওএইচ। মানে তুই তোর কাছে ধরি পিওএইচ এর ভ্যালুটা রয়েছে, তুই এইটাকে 14 থেকে বিয়োগ করে দে, তাহলেই তুই পিএইচ পেয়ে যাবি, গল্প শেষ। আবার তোকে যদি কখনো পিএইচ দিয়ে দেয়, বলে পিওএইচ বার করতে, তাহলে পিওএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ, সব বার করতে পারবি ভাই। এবার তুই পিএইচ এর সমীকরণ জেনে গেছিস, পিওএইচ এর জেনে গেছিস, তোদের তাদের মধ্যে সম্পর্ক জেনে গেছিস, তুই যে কোনো দিকে যেতে পারিস, যে কোনো দিকে তুই যেতে পারিস। চল এবার তুই বল এখানে কি বার করতে দিয়েছে? এত সেলসিয়াস উষ্ণতায় এত মোলার জলীয় দ্রবণ আছে, অ্যাসিড দ্রবণ আছে, পিএইচ বার করতে দিয়েছে। তাহলে তুই আমাকে একটা কথা বল, পিএইচ সমীকরণ কি? পিএইচ ইকুয়াল টু হাফ অফ পিকে মাইনাস হাফ অফ লগ সি, তাই তো রে? দেখ তো, pH equal to half of pK minus half of log C, pH equal to half of pK minus half of log C। তোকে কি করতে হবে? তোকে কি দিয়ে দিয়েছে দেখ, বিয়োজন ধ্রুবক দিয়ে দিয়েছে, মানে তোকে কে এর ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে তুই এর সামনে মাইনাস লগ বেস 10 অফ কে করে এই যে কে এর ভ্যালুটা বসিয়ে তুই এখান থেকে পিকে বার করতে পারছিস, একদম পারছিস। তাহলে তোর পিকে চলে আসছে। সি এর মানটা তোকে দিয়ে দিয়েছে, সি এর মান তুই ডিরেক্টলি বসিয়ে পিএইচ বার করতে পারছিস। বল একদম ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার আছে। নেক্সট বলছে এত মাত্রার একটা জলীয় দ্রবণের পিএইচ এত হলে বিয়োজন মাত্রা নির্ণয় করো। মারাত্মক সোজা অঙ্ক, ডিরেক্ট ফর্মুলার মধ্যে বসা। এই ফর্মুলা তো এখানে কাজেও লাগবে না ভাই, তুই এমনি বার করে নিতে পারবি। করে দেখ এটা। চল দেখা যাক নেক্সট। বলেছে দ্রবণে মৃদু অ্যাসিড এবং ক্ষারকের আয়নায়নের উপর সম আয়ন নীতির প্রভাব। এই কমন আয়ন এফেক্টটা কিন্তু খুব মন দিয়ে তোকে শিখতে হবে, পরীক্ষাতে কিন্তু প্রচন্ড পরিমাণে দিয়ে থাকে কমন আয়ন এফেক্ট। খুব মন দিয়ে এবার শোন। ধর আমি তোকে বলছি দাদা এখানে একটা মৃদু অ্যাসিডের বলে দিয়েছে, আমি বললাম হ্যাঁ তাহলে আমি একটা মৃদু অ্যাসিড নিয়ে নিই। মৃদু অ্যাসিড কি বলো? যেমন ধরো CH3COOH। এই CH3COOH কে যখন তুমি জলের সঙ্গে যুক্ত করছো তখন সেটা বিয়োজিত হয়ে তৈরি করছে CH3COO মাইনাস। আমি বললাম হ্যাঁ। দাদা H প্লাস বেরোচ্ছে, H2 এর সঙ্গে যুক্ত হচ্ছে, H3O প্লাস তৈরি করছে। আমি বললাম একদম। দাদা এর আবার কমন আয়ন মানেটা কি? আমি বলছি তুই একটা লবণ নিয়ে না তো। লবণ মানে এই যে মৃদু অ্যাসিডটা ছিল CH3COOH, তুই এর সঙ্গে কোনো একটা বেস, ধর আমি NaOH এর রিয়াকশন করিয়ে দিলাম। যখনই করিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এই এনএটা এই অ্যাসিডের হাইড্রোজেনটার পরিবর্তে গিয়ে বসে পড়বে, কারণ সোডিয়াম চাইবে অক্সিজেনের পাশে বসতে হাইড্রোজেনকে সরিয়ে, কারণ সোডিয়াম বেশি ইলেকট্রোপজিটিভ। তাহলে যখনই বসলো CH3COO এনে ঢুকে পড়লো, এইটুকুই আমার দরকার, প্লাস এর সাথে কি হবে? জল হয়ে যাবে। এই যে সোডিয়াম অ্যাসিডেটটা তৈরি হলো, এটা তো একটা লবণ, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় সেটা তৈরি হয়েছে। কি বল? একদম দাদা একদম। আচ্ছা CH3COONA যেটা রয়েছে, আমি ধর এটাকে এর সাথে নিয়ে নিয়েছি। যখনই নিয়েছি, এবার যে কোনো লবণ মানে কি সেটা ভাই 100% বিয়োজিত হবে, কিছু বিশেষ ব্যতিক্রম ছাড়া। তাহলে সেইটা সম্পূর্ণরূপে 100% বিয়োজিত হয়ে CH3COO মাইনাস আর Na প্লাস তৈরি করলো। বলি পুরোটা একটাই মিডিয়ামের মধ্যে ঘটছে, এই পুরো কাজটা একটাই সলিউশনের মধ্যে হচ্ছে। তুই বল একদম? একদম। আমরা রাসায়নিক সাম্যাবস্থায় লা সাতেলিয়ারের নীতি পড়েছিলাম না? মানে লা সাতেলিয়ারের নীতি কি বলে ভাই? ধর A প্লাস বি সাম্যাবস্থায় আছে উইথ C প্লাস ডি। লা সাতেলিয়ারের নীতি বলে তুই যদি কোনো একটা পদার্থকে বাড়িয়ে দিস, মানে ধর তুই মিডিয়ামের মধ্যে বেশি বেশি করে C ঢুকিয়ে দিলি বাইরে থেকে, সাম্যাবস্থা ছিল একটা, তুই সেই সাম্যাবস্থাটাকে বিঘ্নিত করে বেশি বেশি করে C বাইরে থেকে ঢুকিয়ে দিলি মিডিয়ামের মধ্যে, তাহলে কি হবে জানিস?
ও চেষ্টা করবে সাম্যাবস্থাটাকে আবার ফিরিয়ে আনার। তুই বেশি বেশি করে সি দিয়ে দিয়েছিস, ওই জন্য ও সি এর পরিমাণটাকে কমাতে চাইবে। তো কমাবে কি করে? রিয়াকশনটাকে বাঁ দিকে শিফট করে। মানে মানে বেশি বেশি করে সি আর ডি রিয়াকশন ঘটাবে যাতে এ আর বি তৈরি হতে পারে। যদি বেশি বেশি করে সি আর ডি রিয়াকশন ঘটায়, তাহলে তুই যে পরিমাণ সি এর বাড়িয়ে দিয়েছিস ও সেটাকে রিয়াকশন করে কমিয়ে দিতে চাইছে। মানে মোদ্দা কথায় তুই যার পরিমাণ বাড়িয়ে দিবি রিয়াকশন তাকে নিজে থেকে কমিয়ে দিতে চাইবে, সাম্যাবস্থা তাকে নিজে থেকে কমিয়ে দিতে চাইবে। তুই যদি এখানে সাপোজ তুই এর পরিমাণটা যদি বাড়িয়ে দিতিস, তাহলে ও কি চাইতো? সাম্যাবস্থাটাকে আবার ফিরিয়ে আনতে। তাহলে এর পরিমাণটাকেও কমাতে চাইতো। তাহলে কমাবে কি করে? না রিয়াকশনটাকে ডান দিকে শিফট করে দিত। মানে বেশি বেশি করে এ আর বি এর বিক্রিয়া হতো, কারণ এর পরিমাণ তো বেড়ে গেছিল, তো সেটাকে তো কমাতে হবে। তো কিভাবে কমাবে? বিক্রিয়া করিয়ে কমাবে। তো বেশি বেশি করে এ আর বি এর বিক্রিয়া করাতো, তার ফলে রিয়াকশনটা ডান দিকে শিফট করে বেশি বেশি করে সি আর ডি তৈরি হতো, তার ফলে পুরো জিনিসটা ব্যালেন্স হয়ে যেত। সাপোজ তুই যদি ডি এর পরিমাণটা বাড়িয়ে দিতিস, তাহলে ও কি করতো? রিয়াকশন বাঁ দিকে শিফট করতো, যাতে ডি বেশি বেশি করে সি এর সাথে রিয়াকশন করে, যাতে ওর পরিমাণটা একটুখানি ব্যালেন্স হয়ে যায় এবং বেশি বেশি করে এ আর বি কিছুটা তৈরি হয়ে যায়। এইভাবেই এই যে নীতিটা, এটাই লা সাতেলিয়ারের নীতি। আবার তুই ধর তুই এর পরিমাণটা কমিয়ে দিলি বাড়ানোর পরিবর্তে, ধর তুই কোনো একটা কিছু পরিমাণ কমিয়ে দিয়েছিস, তো সাম্যাবস্থা কি চাইবে? তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে, তার পরিমাণটাকে আবার বাড়াতে। তো তার পরিমাণটা বাড়াবে কি করে? না বেশি বেশি করে সি আর ডি কে বলবে তোমরা বিক্রিয়া করো, তোমরা বিক্রিয়া করো, তোমরা বিক্রিয়া করো। যত বিক্রিয়া করবে রিয়াকশন বাঁদিকে শিফট করবে, এবং এই যে এর পরিমাণটা কমে গেছিল এই পরিমাণটা আবার বাড়তে থাকবে। তার মানে রিয়াকশন যেদিকে কোনো একটা রিয়াক্টেন্ট বা প্রোডাক্টের পরিমাণ কমবে বা কোনো দিকে বাড়বে, সেই অনুযায়ী ডান দিক বাঁ দিকে শিফট হয় সাম্যাবস্থা। এটাই লা সাতেলিয়ারের নীতি ভাই। এবার তুই আমাকে বল, এখানেও সেম কাজ হচ্ছে। একটা মিডিয়ামের মধ্যে এই ঘটনাটা ঘটছে। ওই তো রিয়াক্টেন্টটা যে আছে বা পুরো মিডিয়ামটা যে আছে, সে তো বুঝতে পারছে না যে CH3COO মাইনাসটা আসছে কোথা থেকে। সে দেখছে যে আমাদের একটা ভালো সাম্যাবস্থা চলছিল, হঠাৎ করে আমার সাম্যাবস্থায় থাকা CH3COO মাইনাসের পরিমাণ বাইরে থেকে কেউ বাড়িয়ে দিচ্ছে, কেউ বাড়িয়ে দিচ্ছে, কেউ বাড়িয়ে দিচ্ছে। ও তো বুঝতে পারছে না আমরা সল্ট যোগ করেছি। ও কি দেখছে? যে আমার দলের লোক ছিল আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সবাই আমরা মিলেমিশে খাচ্ছিলাম, ওর পেটে অনেক ভরে যাচ্ছে, অনেক মোটা হয়ে যাচ্ছে দিন দিন। তাহলে হঠাৎ করে দেখছে এর পরিমাণটা বাড়ছে, তো সাম্যাবস্থা কি বলবে? হ্যাঁ তুই কোনো দুর্নীতি করছিস, তোর পরিমাণ কমাতেই হবে। তাহলে ও সঙ্গে সঙ্গে কি করবে? বেশি বেশি করে এদের দুজনের মধ্যে রিয়াকশন করাবে। যত বেশি বেশি করে রিয়াকশন করাবে, কারণ এর পরিমাণ তো কমাতে হবে, কমাবে কি করে? রিয়াকশন করিয়ে। তাহলে বেশি বেশি করে বলবে তোমরা এই রিয়াকশন করো, করে পুরো সাম্যাবস্থাটাকে বাঁদিকে শিফট করাও। মানে তোমাদের রিয়াকশনের ফলে বেশি বেশি করে এই জিনিসগুলো তৈরি করো আরো, যাতে এর পরিমাণটা কমে আর এর পরিমাণটা একটু বাড়ে, দুটো যাতে ব্যালেন্স হয়ে যায়। সাম্যাবস্থা যাতে বাঁদিকে সরে গিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যায়। আশা করতে পারি ধরতে পেরে গেছিস। তার মানে দাদা কমন আয়ন প্রভাবটা কি? মানে তুমি যদি কোনো একটা মৃদু অ্যাসিড বা কোনো একটা মৃদু ক্ষারের জলীয় দ্রবণের মধ্যে কোনো একটা লবণ যোগ করো, যার মধ্যে সেই মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের সাথে কোনো একটা আয়ন কমন ছিল, তাহলে ওভারঅল সাম্যাবস্থাটা বিঘ্নিত হয়ে যাবে। বিঘ্নিত হয়ে যেহেতু এর পরিমাণটা তুই বাড়িয়ে দিচ্ছিস, এই জন্য ওভারঅল সাম্যাবস্থা বাঁদিকে সরে গিয়ে বেশি বেশি করে অ্যাসিডটা তৈরি হবে আরো। এই পুরো ঘটনাটাই হচ্ছে কমন আয়ন এফেক্ট। গল্প শেষ। এইবার কি আছে দাদা? এবার আছে লবণের আর্দ্র বিশ্লেষণ। এটা একটুখানি শিখিয়ে দিই জাস্ট। দেখ, লবণের আর্দ্র বিশ্লেষণ মানে আমাদের লবণ অ্যাকচুয়ালি আমাদের সবার মনের মধ্যে একটা ধারণা থাকে লবণ বুঝি NaCl, বাট অ্যাকচুয়ালি তো প্রচুর ধরনের লবণ হয়। ধর আমি তোকে বললাম একটা তীব্র অ্যাসিড HCl আছে, এটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড। ধর একটা উইক অ্যাসিড আছে CH3COOH, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। ধর একটা স্ট্রং বেস আছে, স্ট্রং বেস মানে ধর আমি বলছি NaOH, এটা ধর একটা স্ট্রং বেস। ধর একটা উইক বেস আছে, উইক বেস মানে ধর NH4OH, এটা হচ্ছে একটা উইক বেস। এবার যে কোনো অ্যাসিডের সঙ্গে যে কোনো বেসের রিয়াকশনের ফলে সল্ট হতে পারে ভাই। আমি যদি তোকে বলি তুই যে কোনো জাস্ট অ্যাসিড গুলোকে রাখ, আমি এই বেস গুলোকে সরিয়ে দিচ্ছি, অ্যাসিড গুলোকে আমি রাখছি, কিরকম ভাবে করছি তুই একটু দেখে নে। এই আমি একটু সরালাম, আমি প্রথমে এই অ্যাসিডটার সঙ্গে বিক্রিয়া করাচ্ছি একটা স্ট্রং বেসের NaOH, যেটা হচ্ছে একটা স্ট্রং বেস। তাহলে উইক স্ট্রং অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেসের রিয়াকশন হচ্ছে, তো প্রোডাক্ট কি হবে বল? HCl আছে, NaOH আছে, সোডিয়াম গিয়ে কি করবে? H এর পরিবর্তে বসবে, তাহলে হয়ে গেল এখান থেকে NaCl প্লাস
এই যে হাইড্রোজেনটা বেরোলো সেটা OH এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে বল? জল তৈরি করবে। দাদা একদম পরিষ্কার। আমি বললাম হ্যাঁ। আচ্ছা দাদা এখান থেকে আরেকটা প্রোডাক্ট কি হতে পারে? আমি বলছি ধর এটা তুই স্ট্রং বেস লাগিয়েছিস, এবার তোর উইক বেস লাগা। উইক বেস মানে NH4OH লাগা। দাদা তাহলে উইক বেস যখনই আমি লাগিয়ে দিয়েছি সেম কাজ হবে। আমি বললাম কি? NH4 প্লাসটা NH প্লাসের জায়গার মধ্যে বসবে, সঙ্গে সঙ্গে কি তৈরি করবে বলো? NH4 এলো। আমি বললাম হ্যাঁ এলো। Cl আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাহলে NH4 প্লাস আর Cl মাইনাস একসাথে যুক্ত হয়ে NH4Cl লবণ তৈরি করলো। আমি বললাম হ্যাঁ। এই H আর এই OH আছে, তারা দুটো মিলিয়ে জল তৈরি করবে। আমি বললাম একদম। তার মানে তুই দুই প্রকার লবণ প্রথমেই পেয়ে গেলি। এই যে দেখ CH3COOH আছে, এর সঙ্গেও আমি একটু বিক্রিয়া করি। কার? এটা উইক অ্যাসিড আছে, আমি প্রথমে NaOH এর সাথে রিঅ্যাকশন করি, স্ট্রং বেস। তারপরে আমি NH4OH এর সঙ্গে রিঅ্যাক্ট করি, সেটা হচ্ছে আমার উইক বেস। দাদা এই বেসগুলোর সাথে যখন রিঅ্যাক্ট করাবো সেম ঘটনা ঘটবে। আমি বললাম কি? হাইড্রোজেনের পরিবর্তে গিয়ে Na+ বসবে, মানে ক্যাটায়ন যেটা রয়েছে সেটা H+ এর পরিবর্তে গিয়ে বসতে পারবে বারবার। বললাম একদম। তাহলে CH3COONA তৈরি করলো, প্লাস H আর OH মিলিয়ে জল তৈরি হলো। আমি বললাম একদম। দাদা এখান থেকে কি হবে? এই NH4 প্লাসটা গিয়ে আবার H+ এর জায়গার মধ্যে বসবে। আমি বললাম একদম। তাহলে CH3COONH4 হয়ে গেল, প্লাস এই H আর এই OH মিলিয়ে জল তৈরি হয়ে গেল। আমি বললাম একদম। দেখ তাহলে তুই 4 প্রকারের লবণ পেয়ে গেলি ভাই। প্রথম যে লবণটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস লবণ, তারপর একটা স্ট্রং অ্যাসিড উইক বেস লবণ, তারপর একটা উইক অ্যাসিড স্ট্রং বেস লবণ, তারপর একটা উইক অ্যাসিড উইক বেস লবণ। 4টে লবণ পেয়ে গেছিস একদম ওয়ান শটে। বলছি কি প্রশ্ন আসে তোকে? প্রশ্ন দেবে এই 4 প্রকার লবণের যখন তুই প্রস্তুতি করছিস তখন দ্রবণের পিএইচ এর মান কত হবে। তোকে এমনি প্রশ্ন দেবে যে ধরো তুমি একটা উইক অ্যাসিড এবং একটা স্ট্রং বেসের মধ্যে রিঅ্যাকশন করিয়েছো, তাহলে দ্রবণের পিএইচ কত হবে? এটাই হচ্ছে প্রশ্ন। গল্প শেষ। কি করে করবি এবার খেয়াল কর। দাদা উইক অ্যাসিড মানে এইটা, আমি বলছি তুই লিখেই দে না ভাই। উইক অ্যাসিড মানে CH3COOH, একদম পরিষ্কার। দাদা স্ট্রং বেস মানে তুমি শিখিয়েছো NaOH, আমি বললাম একদম পরিষ্কার। দুটোর মধ্যে যখন রিঅ্যাকশন ঘটছে আমি তখন এটাকে এরকম করে লিখতে পারি, ধরো এই Na+টা কি এখানটায় বসলো, তাহলে CH3COONA। আমি বললাম হ্যাঁ। এই H আর এই OH মিলিয়ে দাদা জল হবে। আমি বললাম একদম পরিষ্কার। তাহলে এইটা তৈরি হয়ে গেল। আচ্ছা তুই আমায় বলতো এইটাকে ভাঙলে কি কি পাওয়া যায়? একটা লবণকে তো ভাই পুরো ভাঙা যায়। তুই বলবি দাদা এইটাকে ভাঙলে CH3COO- পাওয়া যায়। বললো হ্যাঁ। এবং Na+ পাওয়া যায়। আমি বললাম হ্যাঁ। জানিস তো একটা কথা, তোকে যদি আমি এক্ষুনি বলতে বলি এই CH3COO- কোত্থেকে এসছে রে ভাই, তুই বলবি দাদা এট এনি কস্ট আমি এটা বলে দিতে পারি যে CH3COO- CH3COOH থেকে এসছে। আমি বললাম এটা একটা উইক অ্যাসিড ছিল তো? তুই বললি হ্যাঁ। তার মানে মাথায় রাখবি উইক অ্যাসিড যে হয় তার কনজুগেট বেস কিন্তু স্ট্রং হয়। খেয়াল রাখ কথাটা, আমার কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবি। যেটা উইক অ্যাসিড থেকে এসছে সেই জিনিসটা কিন্তু স্ট্রং হয়, আর যেটা স্ট্রং বেস থেকে এসছে, স্ট্রং বেস থেকে কে এসছে? Na+ এসছে। NaOH থেকে Na+ এসছে, এটা ছিল স্ট্রং বেস, সেই জন্য এই Na+টা হচ্ছে উইক। খেয়াল থাকবে যেটা উইক থেকে আসবে সেটা স্ট্রং, যেটা স্ট্রং থেকে আসবে সেটা উইক। এবার মনে রাখ যে স্ট্রং হবে সে গিয়ে জলের সঙ্গে বিক্রিয়া করবে। লবণের আর্দ্র বিশ্লেষণ মানে কি? জল দিয়ে লবণকে ভাঙা। লবণ তো এমনি করে ভাঙবে, রিঅ্যাক্ট কার সাথে করবে? জলের সঙ্গে করবে। কে রিঅ্যাক্ট করবে? যে স্ট্রং হবে। স্ট্রং কে হবে? যে উইক থেকে আসবে। তাহলে দাদা এখানে কে স্ট্রং? যে উইক থেকে এসছে। উইক থেকে কে এসছে? CH3COO- এসছে। তাহলে দাদা সে গিয়ে এবার জলের সঙ্গে রিঅ্যাক্ট করলো। আমি বললাম হ্যাঁ করলো, প্লাস জল করে দিলাম। দাদা জল মানে তো H+ আর OH-। বলো হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। দাদা H+টা গিয়ে এই O- এর সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে তৈরি করলো CH3COOH। আমি বললাম হ্যাঁ রে ভাই। আর দাদা এখানে OH- পড়ে থাকলো। আমি বললাম হ্যাঁ পড়ে থাকলো। দাদা মিডিয়ামটা কি প্রকৃতির হলো? আমি বলছি কে পড়ে আছে লাস্টে? দাদা OH- পড়ে আছে। OH- মানে কি? বেস, মানে মিডিয়ামের পিএইচ 7 থেকে বেশি। গল্প শেষ। গল্প শেষ। OH- একটা বেস, তার মানে মিডিয়ামের পিএইচটা অবশ্যই 7 থেকে বেশি। গল্প শেষ। বুঝতে পারলাম? তাহলে তোরাও নিশ্চয়ই এবার করতে পারবি।
যদি একটা স্ট্রং অ্যাসিডের সঙ্গে একটা উইক বেস যুক্ত হয়, মানে যদি HCl এর সঙ্গে উইক বেস NH4OH যুক্ত হয়, তাহলে সেখান থেকে কি তৈরি হয় বল? NH4Cl প্লাস জল। এবার তুই আমায় বল, NH4Cl টাকে ভাঙলে NH4 প্লাস পাওয়া যায় আর OH মাইনাস পাওয়া যায়। NH4 প্লাসটা কোত্থেকে এসছে? দাদা একটা উইক বেস থেকে এসছে, তার মানে এইটা স্ট্রং। আমি বললাম একদম, এটা একটা স্ট্রং অ্যাসিড থেকে এসছে, ওই OH মাইনাসটা, সরি এটা Cl মাইনাস হবে, OH মাইনাস তাই বলি, কি হয়ে গেল ভাই? Cl মাইনাস। দাদা Cl মাইনাসটা একটা স্ট্রং অ্যাসিড থেকে এসছে। আমি বললাম হ্যাঁ, তো স্ট্রং অ্যাসিড থেকে যেই মাত্র এসছে তাহলে এটা উইক হয়ে গেছে। আমি বলছি একদম। তার মানে দাদা যে স্ট্রং আছে সে গিয়ে জলের সাথে রিয়াক্ট করবে, আর যদি রিয়াক্ট করে আমরা কমেন্ট সেকশনের মধ্যে বলবো মিডিয়ামটা কি প্রকৃতির হবে। আমি বলছি একদম। নেক্সট, তাহলে তুই লবণের আর্দ্র বিশ্লেষণের কেসটাও মোটামুটি ভাবে বুঝে গেছিস ভাই। এইবার চল একটুখানি শেষ করি বাফার দিয়ে। প্রথমে তোকে একটুখানি বলি বাফার মানেটা কি, মানে এই সলিউশনটার নাম বাফার হয়েছে কেন। তুই ভাব কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছিস, সেখানে তোর কোনো বাম্পার রয়েছে, সেই বাম্পারটা তো স্পিডটাকে কি করে দেয়? স্লো করে দেয়। আচ্ছা তুই যখন ইউটিউবের মধ্যে ভিডিও দেখিস বা কোনো একটা ধর প্ল্যাটফর্মের মধ্যে তুই কিছু দেখছিস, সেখানে দেখবি অনেক সময় ভিডিওটা না হয় এরকম করে ঘুরতে থাকে, মানে কি সেই বিষয়টা স্লো ডাউন হয়ে যায়, মানে তোর পুরো এন্টায়ার অ্যাটেনশনটা সেখানেই যাচ্ছে, পুরো জিনিসটা স্টপ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য স্লো হয়ে যাচ্ছে, তোর পুরো প্রসেসটাকে হিন্ডার করে দিচ্ছে। এগুলোকেই বাফারিং বলা হয়, মানে কিছুক্ষণের জন্য পুরোটা থেমে থাকা, কিছুকে থামিয়ে রাখা, কিছুকে স্লো করে দেওয়া, এগুলোর অর্থেই আমরা বাফার কথাটাকে ইউজ করি। কেমিস্ট্রিতে এই বাফার কথাটার মানেটা কি দাদা? আমি বলছি ধর তুই যদি কোনো একটা দ্রবণের মধ্যে অ্যাসিড মেশাস, তাহলে তুই এক্সপেক্টেড যে সেই দ্রবণটার পিএইচ কমে যাবে। আমি বললাম হ্যাঁ। তুই যদি কোনো একটা দ্রবণের মধ্যে বেস মেশাস, তাহলে তো এটা এক্সপেক্টেড যে ওই দ্রবণটার পিএইচটা বেড়ে যাবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই, বেস মেশালে বেড়ে যাবে, অ্যাসিড মেশালে কমে যাবে, এটা তো এক্সপেক্টেড। বাফার দ্রবণ এমন একটা দ্রবণ যেটায় তুই যদি স্বল্প পরিমাণে অ্যাসিড বা স্বল্প পরিমাণে বেস মেশাস, তার পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, মানে সে পিএইচ এর যে চেঞ্জ সেইটাকে থামিয়ে দেবে। এই জন্যই একে আমরা বাফার বলে থাকি। তো ওই যেমনি ইউটিউবের ভিডিও চলছে না, কিছুক্ষণের জন্য থেমে রয়েছে, ওই যে ঘুরে চলেছে ঘুরে চলেছে ঘুরে চলেছে, সেমনি তুই যতই অ্যাসিড আর বেস অল্প পরিমাণে যোগ কর না কেন, তোর পিএইচটা ওই ওরকম ভাবেই থেমে থাকবে, কখনো এদিকেও যাবে না ওদিকেও যাবে না। এই হচ্ছে বাফার সলিউশনের কাজ। এখন দাদা বাফার সলিউশন অ্যাকচুয়ালি কয় প্রকার হয়? বলছি দেখ, অনেক প্রকারেরই হয়ে থাকে, বাট মেনলি দুখানা বাফার সলিউশন খুব প্রচলিত। একটাকে আমরা বলে থাকি অ্যাসিডিক বাফার, আরেকটাকে আমরা বলে থাকি বেসিক বাফার। এখন এই অ্যাসিডিক বাফারটা তুই তৈরি করবি কি করে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। অ্যাসিডিক বাফার তৈরি করার জন্য প্রথমেই তো লাগবে, যেমনি করে রান্নাঘরে বলে না, প্রথমেই লাগবে একটুখানি কালো জিরে, তারপরে তার মধ্যে মিশিয়ে দাও দুখানা লুচি, হয়ে যাবে তোমার কালো জিরে দিয়ে তৈরি করা লুচি। খুব সুন্দর করে দেখ রেসিপিগুলো বলে। তো এখানেও তুই এমনি করে বলবি যে প্রথমেই তোমার লাগবে একটা মৃদু অ্যাসিড, তাহলে CH3COOH আমি দিয়ে দিলাম মৃদু অ্যাসিড। এর মধ্যে তোকে মেশাতে হবে একটা লবণ, যে লবণটা এরই লবণ। এই মৃদু অ্যাসিডের সঙ্গে ধর এই CH3COOH আছে, এইটার সঙ্গে, এটা তো মৃদু অ্যাসিড, তো এর সঙ্গে তুই একটা তীব্র ক্ষারের বিক্রিয়া করা, মৃদুর সঙ্গে তীব্র বিক্রিয়া করালে কি হবে, সোডিয়ামটা ঢুকে পড়বে, আজকে এটা বহুবার ইউজ হয়েছে, তাহলে CH3COONA তৈরি করবে। এই যে লবণটা রয়েছে, এই মৃদু অ্যাসিডের লবণ তুই এটাকে এর সঙ্গে মেশা, তাহলে হয়ে গেল CH3COONA। তার মানে দাদা একটা মৃদু অ্যাসিড এবং সেই মৃদু অ্যাসিড থেকে উৎপন্ন একটা লবণ, সেই দুটোকে যখন আমরা একসাথে কম্বাইন করছি তখন যে ওভারঅল সলিউশনটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা বলছি অ্যাসিডিক বাফার সলিউশন। আমি বলছি একদম। আর দাদা বেসিক বাফার সলিউশনটা কি? আমি বলছি তুই প্রথমে একটা বেস নে, যেমন ধর আমি NH3 নিলাম, একটা মৃদু ক্ষার, এবার সেইটার সঙ্গে এই NH3 সঙ্গে আমি একটা তীব্র অ্যাসিডের বিক্রিয়া করাই। এটা মৃদু মানে এটার সঙ্গে একটা তীব্র বিক্রিয়া করাতে হবে, এটা যেমনি মৃদু ছিল ওর সঙ্গে তীব্র করিয়েছিলাম। যখনই করাবো H+ টাকে নিয়ে নেবে, তৈরি করবে NH4+ এবং এর সঙ্গে যুক্ত হবে Cl-, তাহলে NH4+ Cl- যুক্ত হয়ে কি তৈরি করবো বল? NH4Cl। তাহলে এর সঙ্গে আমি কি যুক্ত করব? NH4Cl যুক্ত করব, মানে একটা উইক বেস আমি নিয়েছিলাম, তারপরে যুক্ত করেছি কি সেই উইক বেসের একটা সল্ট। একদম ক্লিয়ার আছে? তাহলে এই যে দুখানা সলিউশন একসাথে আমি মেশালাম, এই দুটো একসাথে মিলে তৈরি করলো বেসিক বাফার। আর কিছুই না, দেখ
অ্যাসিডিক বাফার হতে গেলে তোকে প্রথমে একটা মৃদু অ্যাসিড নিতে হবে, তুই বললি হ্যাঁ দাদা, তার সঙ্গে তোকে তার একটা সল্ট মিশিয়ে দিতে হবে, CH3COOH, তো CH3COONA। বেসিক বাফারের জন্য তোকে প্রথমে একটা বেস নিতে হবে মৃদু ক্ষার, তারপরে তোকে তার একটা সল্ট মিশিয়ে দিতে হবে, যেটা তার একটা তীব্র অ্যাসিডের সঙ্গে তৈরি। ক্লিয়ার? ব্যাস। এবার দাদা এই বাফার গুলো করেটা কি, মানে কিভাবে কাজটা করে, এটা পিএইচটাকে আটকাচ্ছে কি করে? আচ্ছা, অ্যাসিডিক বাফারের আরেকটা বৈশিষ্ট্য বলি, এর ওভারঅল পিএইচটা কিন্তু 7 থেকে কম হয়, ওই জন্যই নামটা অ্যাসিডিক। স্বাভাবিক অ্যাসিড রয়েছে ভাই, আর এর ওভারঅল পিএইচ এর ভ্যালুটা 7 থেকে বেশি হয়, এই জন্য এটার নাম বেসিক বাফার। এবার তুই চিন্তা করে দেখ, খুব ভালো করে মন দিয়ে শোন, অ্যাসিডিক বাফারের কার্যপ্রণালীটা একটু জাস্ট মন দিয়ে শোন, খুব খুব সোজা, এগুলো খুব একটা ম্যাটার করে না ভাই। দেখ এদিকে, এই যে CH3COO- রয়েছে এবং তার সঙ্গে H3O+ রয়েছে, এইটা কোনটা, এটার মধ্যেই রয়েছে, এই দেখ CH3COOH, আর এর মধ্যে অ্যাডিশনালি তুই ঢুকিয়েছিস কি CH3COONA, তাহলে এর মধ্যেই রয়েছে CH3COONA, যেটা 100% বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে CH3COO- এবং Na+ তৈরি করবে। তুই বল হ্যাঁ। এবারে মন দিয়ে শোন ভাই, CH3COONA যখন বিয়োজিত হলো CH3COO- তৈরি হলো, তুই বল হ্যাঁ। এইটা দাদা কমন আয়ন, আমি বললাম হ্যাঁ। কমন আয়নের জন্য ইকুইলিব্রিয়াম কিছুটা বাঁদিকে সরবে, আমি বললাম হ্যাঁ। তার মানে প্রচুর প্রচুর পরিমাণে এই অ্যাসিডটা তৈরি হবে, আমি বলছি হ্যাঁ। তার মানে আমার এই গোটা মিডিয়ামটার মধ্যে কে কে আছে, প্রচুর প্রচুর পরিমাণে, আমি বলছি প্রচুর প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে CH3COOH, যেটা কমন আয়ন এফেক্টের জন্য তৈরি হলো, আমি বলছি হ্যাঁ। আর এই যে লবণটা যখন বিয়োজিত হয়েছে তখন প্রচুর 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 পরিমাণে CH3COO- তৈরি হয়েছে, আমি বলছি হ্যাঁ। দাদা বাকিগুলো তো আছে, ওগুলো লাগবে না আমার, তুই আমার কাছে বল আমার দুখানা সৈনিক রেডি আছে কিনা। একটা হচ্ছে CH3COOH, হ্যাঁ রেডি আছে প্রচুর প্রচুর পরিমাণে, আরেকটা হচ্ছে CH3COO- একদম রেডি আছে, হ্যাঁ দাদা প্রচুর প্রচুর পরিমাণে রেডি আছে। আরে এটাই তো অ্যাসিড, আরে এটাই তো বেস, এবার বাইরে থেকে যেটাই মেশাবি আমার সৈনিক রেডি তাকে ব্যালেন্স করে দেওয়ার জন্য। তুই যদি বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড মেশাস, তাহলে আমার বেস আছে, অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে লবণ আর জল তৈরি করে পুরো জিনিসটাকে নিউট্রালাইজ করে দেবে, পিএইচ এর চেঞ্জ হবে না। আমার অ্যাসিড রেডি আছে প্রচুর প্রচুর পরিমাণে, তুই বাইরে থেকে যদি অল্প পরিমাণে বেস মেশাস, তাহলে অ্যাসিড গিয়ে তার সঙ্গে যুদ্ধ করে নেবে, যুদ্ধ করে লবণ আর জল তৈরি করে পুরো জিনিসটাকে নিউট্রালাইজ করে দেবে। তার মানে আমার দুখানা সৈনিক প্রচুর প্রচুর পরিমাণে রেডি, তার মানে বাইরে থেকে যাই মেশাই অল্প পরিমাণে, আমার সেই পিএইচ চেঞ্জটাকে আমি রেজিস্ট করে দেওয়ার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত। তাহলে বেসিক বাফারের ক্ষেত্রেও কিরকম ভাবে কার্যপ্রণালী হচ্ছে তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। বেসিক বাফারের ক্ষেত্রে NH3 প্লাস জল যখন যুক্ত হচ্ছে NH4 প্লাস প্লাস, এই জলটা থেকে তো H প্লাস আর OH মাইনাস বেরিয়েছিল, তাহলে OH মাইনাস তৈরি হয়েছে, আমি বলছি হ্যাঁ। যেমনি দাদা এর ক্ষেত্রেও H3O প্লাস ছিল, আমি বলছি হ্যাঁ। এবার আমি এখানে অ্যাডিশনালি দিয়ে দিয়েছি NH4Cl, যেটা 100% বিয়োজিত হয়ে NH4 প্লাস এবং Cl মাইনাস তৈরি করেছে, তুই বল একদম তৈরি করেছে দাদা। এবার ডিউ টু কমন আয়ন এফেক্ট NH4 প্লাস NH4 প্লাসের জন্য পুরো রিয়াকশনটা এরকম পুরো সাম্যাবস্থাটা বাঁদিকে শিফট করে প্রচুর 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 পরিমাণে আমার কাছে NH3 রয়েছে, আমি বলছি হ্যাঁ NH3 প্রচুর আছে। দাদা NH4Cl লবণ প্রচুর পরিমাণে NH4 প্লাস আছে, আমি বললাম হ্যাঁ। দাদা এটাই তো বেস আর এটাই তো তার কনজুগেট অ্যাসিড, আমি বলছি একদম। সব রেডি সব রেডি সব রেডি সব রেডি, এবার বাইরে থেকে অ্যাসিড দাও কি বেস দাও, পুরো আমার সলিউশন প্রস্তুত। এইবার চলতে একটু দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে অনুবন্ধী অ্যাসিড ক্ষারকের আয়নায়ন ধ্রুবকের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ কনজুগেট অ্যাসিড বেস। তাহলে তুই প্রথমে একটা অ্যাসিড নিয়ে নে, ধর আমি HA নিয়ে নিলাম, কি করে করতে হয় দেখেন, এগুলো সব তোদের সামনে এখন বাচ্চা হয়ে গেছে ভাই। H এর সঙ্গে জল যোগ করে একটা মৃদু অ্যাসিড ছিল, এটা যখনই জল যোগ করলি মৃদু অ্যাসিড থেকে H প্লাস বেরিয়ে জল সেটাকে নিল, তাহলে এখান থেকে হয়ে গেল H3O প্লাস, এই অ্যাসিডটা থেকে H প্লাস বেরিয়ে গিয়ে পড়ে রয়েছে A মাইনাস, তুই বল একদম। দাদা অ্যাসিড ছিল বলে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka লিখবো, সেটা কত হয়ে যাবে না কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA, আমি বললাম হ্যাঁ। যেহেতু এটা অনুবন্ধী অ্যাসিড ক্ষারক জোড়ের কথা বলে দিয়েছে, তাহলে তুই যে অ্যাসিডটা নিয়েছিস HA, তার অনুবন্ধী ক্ষারক কে, আমি বললাম অনুবন্ধী ক্ষারক মানে দাদা A মাইনাস, আমি বললাম এবার তুই A মাইনাস কে নে তো, এবার এর সঙ্গে তুই জল যোগ করতো, যখনই তুই এর সঙ্গে জল যোগ করবি H2O ভেঙে গিয়ে H প্লাস আর OH মাইনাস হবে, আমি বলছি হ্যাঁ একদম হবে। এই A মাইনাসটার সঙ্গে কে যুক্ত হবে, H প্লাসটা যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করলো HA, আর এর সঙ্গে পড়ে রইলো OH মাইনাস, তুই বলবি হ্যাঁ একদম পড়ে রইলো। আচ্ছা এইটা যেহেতু একটা বেস ছিল,
কে মাইনাসটা তো একটা বেস ছিল, তাহলে এখানে কেবি হবে বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি লিখতে পারি কনসেন্ট্রেশন অফ এইচ এ, কনসেন্ট্রেশন অফ এইচ মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ মাইনাস। তুই বলে একদম ক্লিয়ার। আচ্ছা তুই কে আর কেবি দুখানা ইকুয়েশন পেয়েছিস তো? হ্যাঁ পেয়েছি। এবার তুই দুটোকে গুণ করে দে। আমি কে গুণ কেবি করছি, এই ইকুয়েশনটা দিয়ে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে ভাই। কে গুণ কেবি কর, কে গুণ কেবি করলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA হয় ইনটু কনসেন্ট্রেশন অফ HA কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস হয়। বল একদম ক্লিয়ার। হ্যাঁ এবার কি দেখতে পাচ্ছিস, A মাইনাস কাটলো, HA কাটলো, তাহলে লিখতে পারি তো KA গুণ KB ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তোদের ক্লাস 12-এ ইনঅর্গানিক, অর্গানিক আর ফিজিক্যাল তিনটে সেপারেট ম্যারাথন করাবো পরীক্ষার আগে, এখন থেকে বলে রাখলাম। এই যে কে গুণ কেবি আছে, তাহলে কে গুণ কেবি আছে ইকুয়াল টু H3O প্লাস আর OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশনের গুণফল। মনে পড়ছে রে ভাই? KW মনে পড়েছে রে? তাহলে দাদা কে ইন্টু কেবি ইকুয়াল টু KW, এটাই সম্পর্ক। আমি বললাম এটাই সম্পর্ক, এটাই পরীক্ষাতে আসে। আরেকটা জিনিস আসে কি বলতো, সামনে একটা ঋণাত্মক লগারিদম নিয়ে নে, কে গুণ কেবি মাইনাস লগ বেস 10 KW হয়েছে। তাহলে দাদা মাইনাস লগ বেস 10 অফ KA মাইনাস লগ বেস 10 অফ KB ইকুয়াল টু মাইনাস লগ বেস 10 অফ KW। আমি বলছি একদম ভেঙে নেওয়া যায়। আচ্ছা দাদা তার মানে আর অনেকে এটা বুঝবে না জানিস তো, আমি এটা একটু ভেঙে লিখি। এই যে সামনে মাইনাসটা লিখেছি, কেন লিখেছি জানিস? সামনে যে মাইনাসটা লিখলাম কেন লিখলাম দেখ তো। এই যে মাইনাস লগ বেস 10 অফ KA, তুই বলবি দাদা লগ A ইন্টু বি, তাহলে লগ A প্লাস লগ বি হয়, তুই মাইনাস কেন দিয়েছ? আরে এটাই তো প্লাস আছে দিয়ে মাইনাস আছে, এই প্লাস মাইনাসে তো মাইনাস লিখেছিলাম, এবার খুশি? তাহলে মাইনাস লগ অফ কে প্লাস মাইনাস লগ অফ কে বি, তুই মাইনাস লগ আর লগের ফর্মুলা সেম ভাই, লগ A ইন্টু বি আছে মানে লগ A প্লাস লগ বি হয়েছে। দাদা মাইনাস লগ বেস 10 অফ কে মানেই তো পিকে, আমি বললি হ্যাঁ। মাইনাস লগ বেস 10 অফ কেবি মানেই তো পিকেবি, আমি বললাম হ্যাঁ। মাইনাস লগ বেস 10 অফ KW মানেই তো PKW, আমি বললাম হ্যাঁ। এটাও পরীক্ষাতে আসে রে, পিকে প্লাস পিকেবি ইকুয়াল টু PKW। আচ্ছা তুই আমায় বলতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KW এর ভ্যালু কত ছিল? 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে PKW কত ছিল? দাদা যদি KW এর মান হয় 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাহলে PKW এর মান হয়ে যাবে মাইনাস লগ বেস 10 অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14, মানে এটা সামনে এলে শুধুমাত্র 14। তার মানে আমি লিখতে পারি PKA প্লাস PKB ইকুয়াল টু 14। আমি বললাম একদম ক্লিয়ার। চল নেক্সট। এবার বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন আছে একটা, এটা একটু দেখিয়ে দিই। এটা দেখবি আগের দিনে সাজেশন সেটের মধ্যে আমি দেখিয়েছিলাম। কি করতে হয়, ধর আমি একটা অ্যাসিডিক বাফার নিচ্ছি HA মানে CH3COOH, ওই Hটাই এই H আর CH3COO মাইনাসটাই এই A দিয়ে প্রকাশ করেছে, তোদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। প্লাস H2O নিয়ে নে। আজকে ভিডিও শুরু করার আগে বলেছিলাম মনে আছে, যা করাচ্ছি সব অসওয়াল্ড সূত্র দিয়ে হবে, ওটা শিখলে তুই সব শিখে গেছিস। মনে পড়ছে এবার কেন বলেছিলাম? চল এবার এখান থেকে কি হয়ে গেল বল, A মাইনাস হয়ে গেল, তুই বল একদম। আচ্ছা CH3COOH যখন আমরা নিয়েছিলাম তার সঙ্গে একটা লবণ নিতে হয়েছিল না, CH3COONA। এই দুটোর মধ্যে এই অ্যানায়ন পার্টটা সেম ছিল না, CH3COO মাইনাস, যদি অ্যানায়ন বলাটা ঠিক না তাও বলছি, CH3COO মাইনাস পার্টটা সেম ছিল না? আমি বললাম হ্যাঁ। তাহলে দাদা আমি যদি অ্যাসিডটাকে HA দিয়ে প্রকাশ করি, তাহলে লবণটাকে কি দিয়ে প্রকাশ করব? লবণটা যেহেতু A পার্টটা সেম আছে, তাহলে তুই Aটা বসা আর এইটার জন্য একটা M দিয়ে দেখ কাজ কর। তাহলে তুই লবণটাকে MA দিয়ে প্রকাশ কর। MA মানে কি, এই A পার্টটা দুটোর মধ্যে সমান, তার মানে CH3COO মাইনাস পার্টটা দুটোর মধ্যে সমান। এখানে H প্লাসের জন্য H বসেছে, এখানে সোডিয়ামের জন্য M বসেছে, একদম ক্লিয়ার আছে। চলো, তার মানে যেহেতু এটা আমরা কোনো একটা নির্দিষ্ট কারোর ক্ষেত্রে করছি না, সবার ক্ষেত্রে ইন জেনারেল করতে চাইছি ফর্মুলাটা, তাহলে MA ধরে নিই একটা লবণ, যে লবণটা 100% বিয়োজিত হয়ে M প্লাস মানে Na প্লাস এবং A মাইনাস মানে CH3COO মাইনাস তৈরি করছে, তুই বল হ্যাঁ একদম তৈরি করছে দাদা।
আচ্ছা তুই এখান থেকে তো পিএইচ বার করতে এসছিস, তো পিএইচ কি করে বার করে? আগে তুই এক কাজ কর, কে এর ভ্যালু লিখ। কে এর ভ্যালু কত হবে না, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA হয়ে যাবে। এইবার তুই যদি পিএইচ বার করতে চাস তাহলে তোকে প্রথমে কি বার করতে হবে, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস বার করতে হবে। তাহলে তুই বার কর কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কত হয়ে যাবে বল, কে এ ইন্টু HA ডিভাইডেড বাই A মাইনাস। সবাই বুঝতে পারলাম, কোনাকুনি গুণ করলাম ভাই, আর কিছু না। চল নেক্সট, দাদা পিএইচ বার করতে হলে মাইনাস লগ আনতে হয় একটা, তাহলে মাইনাস লগ এদিকে আনলে এদিকেও আনবি তো? আমি বললাম হ্যাঁ। কনসেন্ট্রেশন অফ H3O প্লাস বসিয়ে দাও দাদা, আমি বললাম বসিয়ে দিলাম। এদিকেও একটা মাইনাস লগ নিয়ে চলে এলাম, এই পুরোটাকে ব্র্যাকেটে ঘিরে দিলাম, কে এ গুণ HA ডিভাইডেড বাই A মাইনাস। তুই বল হ্যাঁ একদম দাদা পরিষ্কার আছে, আমি বললাম হ্যাঁ। দাদা এইটার মানে পিএইচ বেরিয়ে গেছে, আমি বললাম হ্যাঁ। আচ্ছা এইটাকে দাদা লেখা যায় মাইনাস লগ বেস 10 অফ কে, আমি বললাম হ্যাঁ। দাদা প্লাস দাও, দিলাম। মাইনাস লগ বেস 10 দাও, দিলাম। এখানে এইচ এ দাও, দিলাম। নিচে এ মাইনাস দাও, দিলাম। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। লগ এ ইন্টু বি, লগ এ প্লাস লগ বি। ধামাকা বলে দে একটা, জয় ধামাকা, যদি এটা শেষের পরে বলবি। নে এবার পিএইচ ইকুয়াল টু এই হাফ, এই মাইনাস লগ বেস 10 অফ কে মানে কি বল, পিকে। দাদা কি মাইনাসটাকে কি কোনোভাবে সরানো যাবে? আমি বলছি হ্যাঁ রে ভাই, সরানো কিন্তু যাবে। কিভাবে বলতো, তুই যদি পেছনের জিনিসটাকে উল্টে দিস তাহলে মাইনাসটা সরে যাবে। সরিয়ে দিই না, লগ বেস 10 ওপরে করে দাও এ মাইনাস, নিচে করে দাও এইচ এ। আমি বললাম ভেরি গুড। হ্যাঁ, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন ইজ ইন ফ্রন্ট অফ ইউ। বাজে ইংলিশ বলে দিয়েছি জানি, বাট কেমিস্ট্রি কিন্তু ভাই সলিড আছে। চল দেখে নে, কমপ্লিট হয়ে গেছে। ফ্যান্টাস্টিক ইকুয়েশন রেডি, সলিড কেমিস্ট্রি ইন ফ্রন্ট অফ ইয়ার। এবার তুই ভালো করে মন দিয়ে শোন, এই এ মাইনাসটা অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে? দাদা আমরা তোমার কাছে এক্ষুনি বাফার পড়েছি, আমরা জানি যে এ মাইনাস যেটা থাকে সেটা আসে এই সল্ট থেকে, তাই তো? তার মানে তুই মানছিস তো এই যে এ মাইনাসটা এখানটায় রয়েছে এটা অ্যাকচুয়ালি CH3COO মাইনাস যেটা সল্ট থেকে আসে? হ্যাঁ, তাহলে তুই লেখ পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ বেস 10 অফ এই কনসেন্ট্রেশন অফ এ মাইনাসের জায়গায় কনসেন্ট্রেশন অফ সল্ট, তোকে সল্ট কনসেন্ট্রেশন দিয়ে দেবে, অঙ্কের মধ্যে বসিয়ে দিবি ঝপাঝপ। এইচ এটা কি দাদা? আরে এটা তো অ্যাসিড রে পাগলা, যেই অ্যাসিডটার অ্যাসিডিক বাফার মনে আছে, এ মাইনাস আর এইচ এর কম্বিনেশন, দেখ এটাই তো আছে। মার তালি আর লেখ জয় ধামাকা নিচে কমেন্ট করে। আর যদি 12 এরকম শুরু থেকে পড়তে চাস তাহলে জানিস কি করতে হবে। চল এবার যদি এটা পিএইচ এর ক্ষেত্রে বেরোয় তাহলে তুই পিওএইচটাও এরকম করে বার করে নিতে পারিস। পিওএইচ ইকুয়াল টু কি হবে তুই নিচে কমেন্ট করে লিখে দে। চল গল্প শেষ। আচ্ছা কখনো কখনো এখানে সল্ট না দিয়ে এ মাইনাস এর কনসেন্ট্রেশন না দিয়ে অনুবন্ধী ক্ষারক দিয়ে দেয়। অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকই তো এ মাইনাস, যেটাই তো সল্ট থেকে আসে, বুঝে নিতে হবে কিন্তু। দেখ একটা অঙ্ক আছে, এবার পারবি দেখ তো। অ্যাসিডের গাঢ়ত্ব দিয়ে দিয়েছে, লবণের গাঢ়ত্ব দিয়ে দিয়েছে। লবণ তুই এখানে বসিয়ে দিবি, লবণ, অ্যাসিড বসিয়ে দিবি, পিকে নিশ্চয়ই তোকে কোনো ব্যবস্থা করে দেবে। কে দিয়ে দিয়েছে, পিকে তুই বার করে নিতে পারবি, ব্যাস পিএইচ বেরিয়ে যাবে ভাই, খতম। চলো এবার লাস্ট টপিকটাকে শুরু করা যাক, দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফল। এটা করলেই তোদের সাম্যাবস্থা শেষ। দেখ ভাই, দ্রাব্যতা কথাটাকে আমি বেশি গুরুত্ব দেবো না। দ্রাব্যতা কথাটার মানে হচ্ছে গাঢ়ত্ব, আর কিচ্ছু না। তুই কোনো একটা লবণ নে প্রথমে, ধর আমি একটা লবণ নিয়েছি, লবণটা হচ্ছে এবি। এবি মানে দাদা মানে ধর NaCl, Na হচ্ছে এ আর Cl হচ্ছে বি, একদম ক্লিয়ার। Na প্লাস এ Cl মাইনাস বি, একদম। তাহলে এই এবি যেটা বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে সাপোজ আমি ধর এরকম ভাবে দেখাই, এ প্লাস আর বি মাইনাস তৈরি করে, তুই বল একদম তৈরি করে দাদা। তুই প্রথমে এর একটা গাঢ়ত্ব ধরে নে এস, এটা যখন বিয়োজিত হবে এই আয়নগুলোর গাঢ়ত্ব কত হবে? তাহলে এইটার 1 মোল থেকে এইটারও 1 মোল তৈরি হয়, এইটারও 1 মোল তৈরি হয়। গাঢ়ত্ব মানে কি, এটাকে এস মোল নিয়ে নেওয়া হয়েছিল, তাহলে এটার এস মোল থেকে এইটারও এস মোল তৈরি হবে, এটারও এস মোল তৈরি হবে। তুই বললি একদম তৈরি হবে দাদা। এবার তোকে যদি বলে দ্রাব্যতা গুণফল কত, মানে গাঢ়ত্বের গুণফল কত, তাহলে তুই লিখবি কেএসপি। কেএসপি মানে সলিউবিলিটি প্রোডাক্ট, এটাকেই বলা হয় দ্রাব্যতা গুণফল। কি লেখা হয়, এই যে এ প্লাস এর যে গাঢ়ত্ব ছিল এস গুণ বি মাইনাসের যে গাঢ়ত্ব ছিল এস, দুটোকে গুণ করলাম, হয়ে গেল কি বল এস স্কোয়ার। শেষ।
এটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। তোকে এগুলো পরীক্ষাতে করতে দেবে, দেখবি এই হেডিং করে স্বল্প দ্রাব্য আয়নীয় যৌগের দ্রাব্যতা গুণফল ও মোলার দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। এখানে তোকে প্রথমেই দিয়ে দেবে এবি টাইপ লবণের ক্ষেত্রে বার করো। তো এবি টাইপ লবণের ক্ষেত্রে কি হয়ে গেল, কেএসপি। শুধু কিন্তু এই দুটোই নিবি, এটাকে নিবি না কিন্তু ভাই, শুধু আয়নগুলো। কেএসপি ইকুয়াল টু এস ইন্টু এস স্কোয়ার হয়ে গেল, গল্প শেষ। এবার তোকে দিয়ে দেবে ধর এবি টু টাইপ সল্ট। এবি টু মানে দাদা মানে ধর CF2। যদি এটা তোকে দিয়ে দেয় তো কি করবি বল? আমি শিখিয়েছিলাম না মানে বেদ বাক্য, এর তলায় যে আছে সে হচ্ছে এর নিজের বউ। আমাদের ব্যাচের ছেলেমেয়েদেরকে তো শিখিয়েছি, আর যারা ইউটিউবে পড়ে তাদেরকেও একটা লেকচারে শিখিয়েছিলাম। এটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার জন্য, এটা বাস্তবের সাথে কোনো মিল নেই ভাই। এর তলায় যে আছে সে হচ্ছে এর নিজের বউ, এর বন্ধু বিউ বলছি, এর বন্ধু বি এর তলায় যে আছে সে হচ্ছে বি এর নিজের বউ। একদম ক্লিয়ার। একটা বেদ বাক্য মনে রাখ, নিজের বউ পাশে বসে, বন্ধুর বউ মাথায় বসে, ঠিক আছে? তাহলে নিজের বউ, এর নিজের বউকে 1, তাহলে নিজের বউ পাশে বসলো, বন্ধুর বউ মাথার ওপর বসলো। প্রথমটা সবসময় পজিটিভ হয়, ওই জন্য পজিটিভ। প্রথমটা ধাতু হয় বলে সবসময় পজিটিভ, ঠিক আছে? এবার দাদা বিয়ের ক্ষেত্রেও তাই হলো। হ্যাঁ, বিয়ের নিজের বউ কত 2, তাহলে নিজের বউ পাশে বসলো। এ হচ্ছে বিয়ের বন্ধু, তাহলে বন্ধুর বউ মানে 1, বিয়ের মাথার উপরে বসলো, তার মানে একটাই মাইনাস, শেষ। বিয়োজন করতে পারবি তো? একদম পারবি। এবার দাদা এটা কি হবে? আমি বললাম ধর এটা তুই দ্রাব্যতা এস নিয়েছিলি, এইটার 1 মোল থেকে এটার 1 মোল তৈরি হয়, তাহলে এরও গাঢ়ত্ব এস হবে। আমি বললাম হ্যাঁ। এইটার 1 মোল থেকে এটা 2 মোল তৈরি হয়, তার মানে এর গাঢ়ত্ব 2 ইন্টু এস হবে। আমি বললাম একদম একদম একদম। তার মানে এইটার গাঢ়ত্ব যা হবে এর গাঢ়ত্ব তার দ্বিগুণ হবে, কারণ এটা 1 মোল থেকে এটা 2 মোল তৈরি হয়, শেষ। তার মানে দাদা আমি পেলাম A2+ এর গাঢ়ত্বটা হচ্ছে এস, আর B- এর গাঢ়ত্বটা হচ্ছে অ্যাকচুয়ালি 2s। আমি বললাম হ্যাঁ একদম। দাদা 2b কেন বসালেন? আরে 2টা তোর মূল সংখ্যা ছিল, অ্যাকচুয়াল B- এর গাঢ়ত্বটা কত হয়ে গেছে? 2s হয়ে গেছে, শেষ। তাহলে দাদা KSP কত হয়ে যাবে? আমি বললাম A2+ ইন্টু B- যেটা রয়েছে না সামনে যেটা বসেছে ওটাকে স্কোয়ারের মধ্যে বসাবে, এটাই নিয়ম। সবকিছুতে তাই নিয়ম, সবকিছুতে তাই নিয়ম ভাই। যে কোনো ধরনের এই ধরনের সমীকরণের তাই নিয়ম, যেটা পাশে বসে সেটা স্কোয়ারের মধ্যে বসে যায়। তাহলে দাদা A+ এর কনসেন্ট্রেশন কত ছিল? S ছিল। B- এর কত? 2s, তাহলে 2s এর আমি করে দিই স্কোয়ার। তাহলে দেখো তো কি হয়ে গেল? আমি বললাম s হয়ে গেল, 4s স্কোয়ার হয়ে গেল, তাহলে হয়ে গেল দেখো দাদা 4s কিউব। আমি বললাম একদম KSP ইকুয়াল টু 4s কিউব হয়ে গেল, শেষ। এবার একটা ফাইনাল করে দিই যেটা পরীক্ষাতে খুব আসে, সেটা হচ্ছে AX/BY। AX/BY যদি বিয়োজিত হয় এই সল্টটা, তাহলে দেখ নিজের বউ পাশে বসা AX, XA, বন্ধুর বউ মাথার উপর বসা Y+, তারপরে বল বি এর নিজের বউ কত? Y, পাশে বসা, বন্ধুর বউ মাথার উপরে বসা X-, শেষ। এবার তুই বল এর দ্রাব্যতা যদি S হয় তাহলে এটা X মোল তৈরি হয়েছে, তাহলে 1 মোল থেকে X মোল তৈরি হয়েছে, তাহলে S থেকে XS হয়ে যাবে, প্লাস দিতে হবে না। 1 মোল থেকে Y মোল তৈরি হয়েছে, তাহলে S মোল থেকে YS। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। তার মানে দাদা কি রে, A+ এর যে গাঢ়ত্ব বেরোচ্ছে সেটা বেরোচ্ছে XS, আর B- এর যে গাঢ়ত্ব বেরোচ্ছে সেটা বেরোচ্ছে YS। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা KSP কত হয়ে যাবে? KSP মানে হচ্ছে AY+, আমি কি বলেছিলাম পাশে যেটা আছে সেটা পাওয়ারে বসে, তাহলে টু দি পাওয়ার X, BX- টু দি পাওয়ার Y, শেষ। AY+, এই যে AY+ যেটা রয়েছে এখানে তো AY+, তার গাঢ়ত্বটা কত আছে না XS আছে, একদম পরিষ্কার। আর BX- যেটা রয়েছে তার গাঢ়ত্বটা কত আছে? YS আছে, একদম। তাহলে AY+ এর গাঢ়ত্ব XS, আমি XS বসিয়ে দিই, টু দি পাওয়ারে কত আছে? X আছে, গুণ BX- গাঢ়ত্ব আছে YS, টু দি পাওয়ারে আছে Y, তার মানে X টু দি পাওয়ার X, S টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y, S টু দি পাওয়ার Y। একদম ক্লিয়ার, একটু নিজে প্র্যাকটিস করতে হবে। X টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y পাশাপাশি নিয়ে চলে আয়, X টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y, S টু দি পাওয়ার S আছে, তার টু দি পাওয়ার X আছে, S আছে, তার টু দি পাওয়ার Y আছে, তাহলে S টু দি পাওয়ার X প্লাস Y হয়ে যাবে, সূচকের বেসিক নিয়ম। তাহলে KSP ইকুয়াল টু এটা বেরিয়ে গেল, ফিনিশ। পরীক্ষায় খুব আসে, হয়েছে। এবার এখান থেকে জাস্ট 2-4টে অঙ্ক করে নে, গল্প শেষ হয়ে যাবে, চ্যাপ্টার শেষ। নির্দিষ্ট উষ্ণতায় CaF2 সম্পৃক্ত জলীয় দ্রবণে ওর দ্রাব্যতা তোকে দিয়ে দিয়েছে। CaF2 তোকে দ্রাব্যতা দিয়ে দিয়েছে, মানে CaF2 তোকে কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে। CaF2 টা ডিভাইড হয় কেমনি ভাবে? Ca2+ + 2F-, একদম পরিষ্কার।
এইটার 1 মোল থেকে এইটারও 1 মোল তৈরি হচ্ছে, এইটার 1 মোল থেকে এটা 2 মোল তৈরি হচ্ছে। বল ক্লিয়ার? তার মানে দাদা CaF2 তোমাকে যদি দ্রাব্যতা দিয়ে দেয়, তার মানে CaF2 যদি আমাকে গাঢ়ত্ব দিয়ে দেয়, তাহলে আমি এই দুটোরই গাঢ়ত্ব পেয়ে যাব। কি বল? হ্যাঁ পেয়ে যাব। Ca2+ এর গাঢ়ত্বটা কত হবে? যেহেতু CaF2 এর সঙ্গে ওর মোল সংখ্যা সেম, ওই জন্য এর গাঢ়ত্বটা এর গাঢ়ত্ব হবে, তাহলে 2 × 10⁻⁻⁴ মোল লিটার ইনভার্স। আর F- এর গাঢ়ত্ব কত হবে? ওর দ্বিগুণ হয়ে যাবে। F- এর গাঢ়ত্ব যেহেতু 1 মোল থেকে 2 মোল দ্বিগুণ হচ্ছে, ওই জন্য এটা দ্বিগুণ হয়ে যাবে, 4 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স। এবার আমাকে জাস্ট দ্রাব্যতা বার করতে বলেছে, KSP বার করতে বলেছে। ভাই KSP কি হবে? Ca2+ এর কনসেন্ট্রেশন কিন্তু F- এর কনসেন্ট্রেশনটা স্কোয়ার। গল্প শেষ করে দিবি, গল্প হয়ে যাবে। নেক্সট বলেছে PbCl2 সম্পৃক্ত দ্রবণে Cl- এর মোলার গাঢ়ত্ব তোমাকে দিয়ে দিয়েছে PbCl2। আচ্ছা, PbCl2 কে ভাঙলে কি পাওয়া যায়? না দাদা Pb2+ পাওয়া যায় প্লাস 2Cl- পাওয়া যায়। আমি বললাম একদম ভাই। তার মানে PbCl2 যা গাঢ়ত্ব হবে, Cl- এর গাঢ়ত্বটা দ্বিগুণ হবে। এটা S নিলে এটা S, এটা 2S হবে। আমি বললাম একদম। দাদা কি Cl- এর গাঢ়ত্ব আমাকে দিয়ে দিয়েছে, তার মানে আমাকে 2S দিয়ে দিয়েছে। কত? 3.2 10⁻²। আমি বললাম একদম। তাহলে S কত হবে রে? 1.6 10⁻²। বল একদম ক্লিয়ার। তার মানে দাদা Pb2+ বেরিয়ে গেছে তো? আমি বললাম একদম বেরিয়ে গেছে। তুই Cl- জানিস তো? তুই বললি একদম জানি দাদা, এটাই তো Cl- এর গাঢ়ত্ব, এটাই তো Pb2+ এর গাঢ়ত্ব। আমি বললাম একদম। দ্রাব্যতা গুণফল পারবি তো করতে? চ্যাপ্টার শেষ করতে পেরেছিস তো? ভয় লাগছে আর? ভয় লাগছে আর? ঘায়াল হো ইসিলিয়ে ঘাতক হো, খেয়াল রাখবি কথাটা। চল ধুরন্ধর সিনেমাটা দেখে নিবি পরীক্ষার পর, যদি না দেখে থাকিস। ব্যাস আজকের মতো এখানেই কমপ্লিট। আয়নিক ইকুইলিব্রিয়াম তোরা আমাকে বলেছিলি দিতে, আমি তোদেরকে দিয়ে দিলাম। আমি জানি না কতক্ষণের ক্লাস হয়েছে, বাট তোদেরকে পুরোটা আমি করে দিয়েছি। একটু পরে ভিডিওটা তোদের কাছে চলে যাবে। তবে খুব ভালো থাকিস, ধামাকা করতে থাকিস, আর মাথায় রাখবি সাজেশন সেটগুলোর পরে ধামাকাদার ভাবে প্র্যাকটিস কর। 2টো দিয়ে দিয়েছি, আরো 3টে দেবো। তারপর দেখা হবে পরীক্ষার পরে। টাটা, জয় ধামাকা।